আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের এইচএসসি 25-এর সাপ্তাহিক লাইভের প্রথম ক্লাস। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে আমাদের এই সাপ্তাহিক লাইভ ক্লাসটা শুরু করব। ঠিক আছে? তাহলে আমাকে দেখা যাচ্ছে কিনা একটু স্পষ্ট বলো সবাই কমেন্টে, যে আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, আমার ভয়েস শুনতে পাচ্ছ কিনা। আমি একটু কমেন্ট পড়ি, কমেন্টগুলো একটু দেখি। কে কোথায় থেকে যুক্ত আছো একটু কমেন্টে জানাও। আমরা আর কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব। আমার ভয়েস ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্টে জানাও। যারা দেখছো ক্লাস, ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা একটু জানাও কমেন্টে ভাইয়ারা। নাজমুস সাকিব বলছে হ্যাঁ হ্যাঁ দেখা যায়। ধন্যবাদ। ভয়েসটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও যে ভয়েস ক্লিয়ার কিনা। হ্যাঁ আসছে ভয়েস ভাইয়া। হ্যাঁ ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের প্রথম যেই কমেন্ট, ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের প্রথম যে টপিক সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির পরিচয়টা কি আসলে। ঠিক আছে, এটা আমাদেরকে আসলে জানতে হবে যে ত্রিকোণমিতির পরিচয়টা কি। তোমাদের যাদের এসএসসিতে উচ্চতর গণিত প্রথম উচ্চতর গণিত ছিল, তারা অষ্টম অধ্যায়ে এই অধ্যায়ে টুকটাক আলোচনা হচ্ছে যে তোমরা জেনেছো, অনেক কিছুই ছিল, ওটার সাথে রিলেটেড আমরা এখানে আজকে বেশ কিছু পড়াশোনা করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলছে ত্রিকোণমিতির পরিচয়। ত্রিকোণমিতি শব্দটা, এই যে ত্রিকোণমিতি যদি লিখি আমি, ট্রাইগোনোমেট্রি, এটা একটা ইংরেজি শব্দ আসলে। হ্যাঁ, এটা হচ্ছে দুইটা গ্রিক শব্দ, ট্রাইগন ট্রাইগন ও মেট্রন, এই দুইটা গ্রিক শব্দের সমন্বয়ে আসলে আমাদের ত্রিকোণমিতি শব্দটা তৈরি হয়েছে। ঠিক আছে, যে ত্রিকোণমিতি শব্দটা ট্রাইগন আর মেট্রন এই দুইটা শব্দের সমন্বয়ে আমরা ত্রিকোণমিতি এই পুরা টার্মটা পেয়েছি। হ্যাঁ, তো ট্রাইগন শব্দের অর্থ হচ্ছে তিন কোণ। ট্রাইগন শব্দের অর্থ তিন কোণ, আর মেট্রন শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তার মানে ত্রিকোণমিতি শব্দের অর্থটা যদি আমি একসাথে বলতে চাই তাহলে হচ্ছে তিন কোণের পরিমাপ। ঠিক আছে, যেখানে আমার দুইটা আলাদা শব্দের, ট্রাইগন মানে তিন কোণ আর মেট্রন মানে পরিমাপ, এখান থেকে এই দুইটা শব্দের মিলিত হয়ে পেয়েছি হচ্ছে আমরা ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতিকে মূলত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এখানে তোমার ত্রিকোণমিতিকে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে সমতলীয় সমতলীয় আর গোলীয়। ঠিক আছে, সমতলীয় আর গোলীয়। সমতলীয় যদি আমি সহজ ভাষায় বলতে চাই তাহলে সমতলীয় মানে বলছে আসলে 2D বা 2 ডাইমেনশনাল, আর গোলীয় মানে তোমাদের আসলে 3 ডাইমেনশনাল হচ্ছে ত্রিকোণমিতিক যে কোণটা উৎপন্ন হয় সেটার কথা এখানে বোঝাতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ত্রিকোণমিতির ছোটখাটো পরিচয় ছিল। পরের টপিকে যাই, দেখো কি বলছে, জ্যামিতিক কোণ। আমরা আসলে যারা পড়েছি এর আগে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতিক কোণ আর জ্যামিতিক কোণ এই দুইটা জিনিস যে আলাদা জিনিস সেটা আমরা হয়তো অনেকেই জানি না, কিন্তু আসলে ত্রিকোণমিতিক কোণ আর জ্যামিতিক কোণ কিন্তু জিনিসটা এক না। জ্যামিতিক কোণ কাকে বলে? জ্যামিতিক কোণের সংজ্ঞা যদি আমি দেই তাহলে দেখো, দুটি রেখা একটি নির্দিষ্ট বিন্দুতে বিন্দুতে
মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করে তাকে জ্যামিতিক কোণ বলে। এটা হচ্ছে জ্যামিতিক কোণের সংজ্ঞা, যে দুটি রেখা একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? জ্যামিতিক কোণ। মানে বোঝাতে চাচ্ছে কি, যে ধরো দুইটা রেখা, এই যে ধরো একটা রেখা, এই যে ধরো একটা রেখা হচ্ছে নিলাম, আবার এই আরেকটা রেখা, ঠিক আছে? এই যে ধরো দেখো দুইটা রেখা, কিন্তু ঠিক আছে, ধরে নাও দুইটা রেখা, এটা ও, এটা এ, এটা বি। তাহলে দেখো দুইটা এখানে ও এ আর ও বি দুইটা কিন্তু আমরা কি নিয়েছি? রশ্মি, ঠিক আছে? তাহলে এই যে দুইটা রশ্মি একটা নির্দিষ্ট বিন্দু ও তে মিলিত হয়ে দেখো এখানে একটা কি উৎপন্ন করেছে? একটা কোণ উৎপন্ন করেছে থিটা। এটাকেই বলছে কি আমরা? জ্যামিতিক কোণ, ঠিক আছে? তার মানে দুইটা রেখা বা দুইটা সরলরেখা বা দুইটা রশ্মি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে যে কোণ উৎপন্ন করবে সেটাকে কি বলবে? জ্যামিতিক কোণ, ঠিক আছে? তার মানে জ্যামিতিক কোণের দেখো এখানে আরো কিছু শর্ত হচ্ছে, আমরা এখানে বলতে পারি জ্যামিতিক কোণ থেকে এখানে কিছু সিদ্ধান্ত নিতে পারি। সেটা হচ্ছে কি, যে এর মান সর্বদা কি হবে? ধনাত্মক। এর মান কি হবে? সর্বদা ধনাত্মক। তার মানে থিটার মান আমি সর্বদা কি পাবো? ধনাত্মক পাবো। এখানে -30°, -40°, -50°, এটা পাওয়ার কোনো সুযোগ নাই। তার মানে থিটার মান সর্বদা কি পাবো? আমরা সর্বদা হচ্ছে ধনাত্মক পাবো। আর এর কোণের সীমা আছে একটা, ঠিক আছে? জ্যামিতিক কোণের একটা সীমা আছে, সীমা, সেটা কি? 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। তার মানে এই জ্যামিতিক কোণের মান 360-এর বেশি হইতে পারবে না, আবার 0-র কম, মানে নেগেটিভও হতে পারবে না। কেন হতে পারবে না? দেখো আমি যদি এখানে দেখাই, যে চিন্তা করো যে আমি একটা সরল রেখা নিলাম, এই যে রেখা, ঠিক আছে? তাহলে এই রেখাটা যদি আমি কোণ বের করতে চাই তাহলে সর্বোচ্চ কত হবে? এই কোণটা সর্বোচ্চ কত হইতে পারে? 360 ডিগ্রি, ঠিক আছে? তার মানে 360 ডিগ্রির উপরে কিন্তু আর যেতে পারবো না। আবার যদি এই সরলরেখার সাপেক্ষে এই রেখার কোণ বের করতে বলি, তাহলে দেখো এখানে কিন্তু 0 ডিগ্রি তৈরি হচ্ছে, ঠিক আছে? তার মানে এর সীমা হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। তার মানে বলতে চাচ্ছি কি, যে একটা জ্যামিতিক কোণ কাকে বলবো? যখন দুইটা রেখা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে এবং হয়ে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে জ্যামিতিক কোণ। আর এই জ্যামিতিক কোণের মান সর্বদা ধনাত্মক হবে এবং এর মানের সীমা হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে? তাহলে চলো পরেরটা দেখি, পরে কি বলছে? ত্রিকোণমিতিক কোণ। তাহলে জ্যামিতিক কোণ তো আমরা বুঝলাম, ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে আসলে ত্রিকোণমিতিক কোণটা উৎপন্ন হয় হচ্ছে ঘূর্ণনের মাধ্যমে। একটা রেখা একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি ঘোরা শুরু করে, তাহলে ঘূর্ণনের মাধ্যমে আমরা কি পাই? একটা ত্রিকোণমিতিক কোণ পাই। আর জ্যামিতিক কোণ কি ছিল? দুইটা সরলরেখা ছেদ করার মাধ্যমে যে কোণ পাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের জ্যামিতিক কোণ। তাহলে চলো দেখি, যে এখানে তুমি চিন্তা করো, এই যে দেখো এখানে হচ্ছে আমরা একটা কি নিয়েছি? রেখা নিয়েছি বা রশ্মি নিয়েছি ও এ, ঠিক আছে? আর এটা হচ্ছে ও এক্স এক্স ড্যাশ, ঠিক আছে? এই যে ও এর রশ্মি বা রেখাটা আমাদের ও এক্স কে যদি কেন্দ্র করে ঘোরা শুরু করে, তাহলে আমরা যে কোণটা পাবো, ও এক্স এর সাপেক্ষে যে কোণটা পাবো সেটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণ। এখন দেখো এখান থেকে এটা ঘুরে এই দিকে গেছে, তাহলে এখানে আমি কি পেয়েছিলাম? একটা থিটা পেয়েছিলাম, ঠিক আছে? তাহলে এই থিটাটাকে কি বলতে পারি আমি? ত্রিকোণমিতিক কোণ, ঠিক আছে? তার মানে ত্রিকোণমিতিকের সংজ্ঞা যদি, ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞা যদি লিখি, তাহলে একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট বিন্দুকে
কেন্দ্র করে একটি রেখা ঘূর্ণনের মাধ্যমে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলবে? ত্রিকোণমিতিক কোণ বলবে। ঠিক আছে, ত্রিকোণমিতিক কোণ বলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞা, যে একটা রেখা একটা নির্দিষ্ট বিন্দু কেন্দ্র করে যখন ঘোরা শুরু করবে এবং ঘোরার ফলে যে কোণটা পাবো সেটা হচ্ছে কি আমাদের ত্রিকোণমিতিক কোণ। এখন দেখো, যখনই আমাদের ঘূর্ণনের কথা আসছে, তাই না, তাহলে এই ঘূর্ণনটা দুই রকম হতে পারে, তাই না? ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে, আবার ঘড়ির বিপরীত কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে। তাহলে এই যে ঘূর্ণন কোণ, তার মানে যদি আমি কোণের উপরে বিচার করি, ঘূর্ণনের উপরে বিচার করি, তাহলে দেখো ঘূর্ণন কয় রকম হতে পারে? ঘূর্ণন হতে পারে বামাবর্তে, বামাবর্তে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অথবা হতে পারে কি ডানাবর্তে বা ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, তার মানে হয় আমার জিনিসটা এভাবে ঘুরতে পারে, অথবা আমার কোণটা এভাবে ঘুরতে পারে। তা আমি ধরে নিলাম কি, যে যদি আমার ঘূর্ণন কোণটা যদি বাম দিকে ঘোরা শুরু করে, ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরতে থাকে, তাহলে আমার কোণের মানগুলো হবে পজিটিভ। ঠিক আছে, কোণের মানগুলো কি হবে? পজিটিভ। আর যদি আমার এই রেখা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকে, তাহলে এই কোণের মান হবে হচ্ছে নেগেটিভ। এই কোণের মান কি হবে? নেগেটিভ। তাহলে এই দুটো জিনিস যদি আমি মনে রাখি, মানে ধরো এই ও এ রেখাটাই যদি আমি চিন্তা করো যে এটা কোন দিকে ঘুরছে? ঘড়ির কাঁটার দিকে, থিটা। তার মানে এর থিটা যদি এদিকে 30 ডিগ্রি হয়, তাহলে এটা হবে কি -30 ডিগ্রি। কারণ কি একটাই, কারণ হচ্ছে দেখো এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাই থিটা পজিটিভ হয়েছে। আর এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাই থিটা কি হয়েছে? থিটা হচ্ছে নেগেটিভ হয়েছে। তাহলে এখন দেখো, তাহলে এখান থেকে আগের মতোই আমরা কি সিদ্ধান্ত নিতে পারি না? কি সিদ্ধান্ত নিতে পারি? যে এর মান কি হতে পারে? ধনাত্মক, এর মান ধনাত্মক ও ঋণাত্মক হতে পারে। বলো, এখান থেকে আমি সিদ্ধান্ত দিতে পারি কি না যে ত্রিকোণমিতিক কোণের মান পজিটিভ হতে পারে, ত্রিকোণমিতিক কোণের মান নেগেটিভ হতে পারে। তা আবার দেখো, এই যে ঘূর্ণন, এই ঘূর্ণন সে কতটুকু ঘুরবে এটার কিন্তু কোনো সীমা নাই। তুমি চিন্তা করো, এই সরলরেখাটা, এই রেখাটা যদি একবার ঘুরে আবার এই জায়গায় আসে, তাহলে এটা কত হইলো? 360 ডিগ্রি ঘুরেছে সে। তো ঘুরে তো সে থেমে যাবে না, সে কিন্তু ইচ্ছা করলে আরো ঘুরতে পারে। তার মানে 360, এখান থেকে যদি আরো একবার ঘুরে আসে এখানে, তাহলে 360-এর সাথে আরো 360 ঘুরলো সে, তাহলে কত হলো? 720 ডিগ্রি হলো। তার মানে সে যত বেশি ঘুরবে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই কোণের মানটা তত বেশি বাড়তে থাকবে। তার মানে জ্যামিতিক কোণে যেমন আমি বললাম যে আমার জ্যামিতিক কোণের মান সর্বোচ্চ মান হতে পারে 360 ডিগ্রি, সর্বনিম্ন মান হতে পারে 0 ডিগ্রি, কিন্তু আমি যদি তোমাকে ত্রিকোণমিতিক কোণের বেলায় বলি, তাহলে ত্রিকোণমিতিক কোণের কিন্তু মানের কোনো সীমা নাই। এটা নেগেটিভ দিকেও যেতে পারে, পজিটিভ দিকেও যত খুশি তত পর্যন্ত যেতে পারে। তার মানে সীমাহীন মান হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো ত্রিকোণমিতিক কোণের মান ধনাত্মক ঋণাত্মক উভয় হতে পারে। আবার ত্রিকোণমিতিক কোণের মান, আমি যদি সীমার কথা বলি, যে সীমা তার মানে সীমানা নেই, সীমা আসলে নেই, সীমা নেই, তাই না? ত্রিকোণমিতিক মানের কোনো সীমাবদ্ধতা নাই, সে যত খুশি তত যেতে পারে। তাহলে বলো যে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ এই দুটো টপিক বুঝতে পারলা কিনা? একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে আমাকে জানাও যে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ এই দুটো টপিক বোঝা গেছে কিনা। আসসালামু আলাইকুম ভাইয়া দিচ্ছে, হ্যাঁ সবাই যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। একটু কমেন্টে আমাকে জানাও যে এটা বোঝা গেছে কিনা। আলামিন বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।
এটা বুঝছো কি না একটু কমেন্টে জানাও, যারা ক্লাস দেখছো তারা একটু আমাকে কমেন্টে জানাও যে এটা বোঝা গেছে কিনা। খুবই সহজ জিনিস, ঠিক আছে। আচ্ছা, এখানে জিজ্ঞেস করছে যে ভাইয়া পরীক্ষা না, আচ্ছা পরীক্ষায় এগুলো আসবে না, পরীক্ষায় এই জিনিসগুলো আসবে না, কিন্তু এগুলো তো জানতে হবে। একটা অধ্যায় পড়ছি শুধু ম্যাথ সলভ করলাম আর হচ্ছে পরীক্ষা খাতে ম্যাথ লিখে দিলাম, তাহলে তো জিনিসটা হইলো না। জিনিসটা আসলে কিভাবে আসছে, কিভাবে প্রসেস, জিনিসটা কিভাবে হয়, এই জিনিসগুলো তো আসলে জানা উচিত, তাই না? তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ও জ্যামিতিক কোণের পরিচয় দিলাম। তাহলে একটু আমি যদি পার্থক্যগুলো যদি আমি একসাথে বলি, দেখো যে জ্যামিতিক কোণ দুটি রেখার মিলনের মাধ্যমে উৎপন্ন হচ্ছে, একটু আগে আমরা দেখলাম জ্যামিতিক কোণে। আর ত্রিকোণমিতিক কোণ কিভাবে উৎপন্ন হচ্ছে, একটা রেখার ঘূর্ণনের মাধ্যমে আমরা ত্রিকোণমিতিক কোণটা পাচ্ছি। আবার জ্যামিতিক কোণের মানের সীমাবদ্ধতা আছে। আমরা কত দেখলাম, জ্যামিতিক কোণের মানের সীমাবদ্ধতা কত দেখছি, 0 থেকে, বলো জ্যামিতিক কোণের সীমাবদ্ধতা কত দেখেছি, যে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত, তাই না? এটা হচ্ছে আমরা জ্যামিতিক কোণের সীমাবদ্ধতা দেখেছিলাম। আর ত্রিকোণমিতিক কোণের কোনো সীমাবদ্ধতা আসলে নেই, ঠিক আছে। তারপরে জ্যামিতিক কোণ শুধু ধনাত্মক হয়, আর ত্রিকোণমিতিক কোণ ধনাত্মক ও ঋণাত্মক উভয়ে হতে পারে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের জাস্ট তোমার পার্থক্যগুলো আমরা এখানে একসাথে দেখেছি। এরপরে বলছে চতুর্ভাগ। চতুর্ভাগ কি, আমরা চতুর্ভাগ সম্বন্ধে এখন পড়ব। দেখো চতুর্ভাগ সবাই চিনি, যে এই যে এটা হচ্ছে চতুর্ভাগ, তাই না? তাই না? তাহলে সংজ্ঞা যদি লিখতে চাই, চতুর্ভাগের সংজ্ঞা যদি আমি লিখতে চাই, তাহলে কিভাবে বলতে পারি, যে দুটি সরল রেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করে যে চারটি সমকোণ উৎপন্ন করে তাদের প্রতিটির অন্তর্ভাগকে এক একটি চতুর্ভাগ বলে, ঠিক আছে। তাহলে সংজ্ঞা যদি বলতে চাই, তাহলে দেখো এখানে দুটো সরলরেখা আছে, সরলরেখা দুইটা ধরে নাও এটা হচ্ছে x সরলরেখা, আর এটা y ড্যাশ সরলরেখা, ঠিক আছে। তাহলে এই যে x ড্যাশ এবং y ড্যাশ সরলরেখা পরস্পরকে কি করেছে, লম্বভাবে ছেদ করেছে। তার মানে এই যে এখানে যে কোণগুলা, এগুলো সবাই কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে, ঠিক আছে। এই কোণগুলা এখানে সবাই সমকোণ উৎপন্ন করছে ছেদ হয়ে। ওটাই বলছে যে দুটি সরলরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করে যে চারটি সমকোণ উৎপন্ন করে তাদের প্রতিটির অন্তর্ভাগকে এক একটি চতুর্ভাগ বলে। তার মানে দেখো এখানে যখন এটা সমকোণে ছেদ করেছে পরস্পরকে লম্বভাবে, তখন চারটা সমকোণ উৎপন্ন হয়েছে। তার মানে এখানে চারটা ভাগ আছে, তাই এটাকে কি বলছে, চতুর্ভাগ। তো আমরা সবাই জানি যে এটাকে বলে প্রথম চতুর্ভাগ, এটাকে বলে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলে তৃতীয় চতুর্ভাগ, এবং এটাকে বলে চতুর্থ চতুর্ভাগ। এই চারটা আমরা কিন্তু সবাই জানি। এবং এটাও জানি কি, যে প্রথম চতুর্ভাগে সকল বিন্দু কি হয়, পজিটিভ পজিটিভ, এই চতুর্ভাগে নেগেটিভ পজিটিভ, এই চতুর্ভাগে নেগেটিভ নেগেটিভ, এবং এই চতুর্ভাগে হচ্ছে পজিটিভ নেগেটিভ বিন্দুগুলা থাকে, ঠিক আছে। এবং এরা ধরো ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি চতুর্ভাগের পরিচয়, ঠিক আছে। তাহলে বলো যে চতুর্ভাগ জিনিসটা বোঝা গেল কিনা। চতুর্ভাগটা বুঝছো কিনা আমাকে একটু বলো। এমডি মোনালি ক্লিয়ার ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই বুঝছে, খুবই ভালো। ঠিক আছে, তাহলে চলো পরের স্লাইডে যাই। পরের স্লাইড কি বলছে, কোণের পরিমাপ পদ্ধতি। এখান থেকে আমাদের আসল পড়াশোনা আসলে শুরু হবে। হ্যাঁ, এখান থেকে তোমাদের যেই টপিকগুলো এখন পড়াবো এগুলো আমাদের সামনে ম্যাথ করতে কাজে লাগবে।
তাহলে কোণের পরিমাপ পদ্ধতি, তাহলে কোণের পরিমাপ পদ্ধতি কয় প্রকার? তোমরা 9-10-এ উচ্চতর গণিতের 8 নম্বর অধ্যায়ে পড়েছো যে কোণের পরিমাপ পদ্ধতি হচ্ছে 3 প্রকার আসলে, তাই না? তার মানে কি বলতে পারি যে আমরা সমকোণকে একক ধরে কোণের পরিমাপ পদ্ধতি 3 প্রকার। ঠিক আছে, কি কি বলো? আমরা কি কি পড়েছি? পড়লে ভালো, না পড়লেও সমস্যা নাই, আমরা আবার পড়বো। তাহলে কোণের পরিমাপ পদ্ধতি 3 প্রকার, তার মধ্যে প্রথমটা কি ছিল? ষাটমূলক একক বা ষাটমূলক পদ্ধতি, তাই না? তাহলে ষাটমূলক একক এটা ছিল আমাদের প্রথমটা। দ্বিতীয় কি ছিল? শতমূলক একক। এবং 3 নম্বর পরিমাপ পদ্ধতি কি ছিল? বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় বা রেডিয়ান একক, তাই না? আচ্ছা, তাহলে এ হচ্ছে কোণের সমকোণকে একক ধরে কোণের পরিমাপ পদ্ধতি হচ্ছে 3 প্রকারে। ঠিক আছে, তার মধ্যে ষাটমূলক, তার মানে ষাটমূলক মানে হচ্ছে আসলে ডিগ্রি। ঠিক আছে, ষাটমূলক মানে কি? ডিগ্রি। আমরা যে ডিগ্রিতে পরিমাপ করি সেটা। ঠিক আছে, ডয়সি ডিগ্রি, এই যে ডিগ্রি। ষাটমূলক একক বলতে আসলে বোঝায় কাকে? ডিগ্রিকে। শতমূলক একক আর বৃত্তীয় বা রেডিয়ান একক। ঠিক আছে, তাহলে এই 3টা জিনিস আমরা এখন আলাদাভাবে খুব ভালোভাবে বুঝবো। ঠিক আছে, তাহলে চলো প্রথমটা নেই। প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে ষাটমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি বা ষাটমূলক একক। ঠিক আছে, তাহলে ষাটমূলক পদ্ধতি বা ষাটমূলক একক কি জিনিস? আমরা কি বললাম যে সমকোণকে একক ধরে কোণের পরিমাপ পদ্ধতি, তাই না? তার মানে তুমি চিন্তা করো, আমি যদি একটা সমকোণ নেই এখানে, এই যে দেখো এখানে কি একটা সমকোণ উৎপন্ন হয়েছে, তাই না? এই যে সমকোণ, এটা ধরো এ, এটা ও, এটা বি, এই যে এ ও বি সমকোণ, এই সমকোণকে যদি আমি টোটাল 60টা ভাগে ভাগ করি, টোটাল এভাবে যদি আমি 60 ভাগে ভাগ করি, এভাবে যদি আমি 60টা ভাগে ভাগ করি, তাহলে এই যে প্রতিটা ভাগ, এই ভাগকে বলবে, আমরা ক্ষুদ্রতম ভাগ পাচ্ছি না, এই প্রতিটা ভাগই হচ্ছে, সরি 60 ভাগ না, 90 ভাগ। তার মানে এই যে সমকোণ, এই সমকোণকে টোটাল যদি আমি সমান ভাগে 90 ভাগে ভাগ করি, তাহলে প্রতি ভাগের মান কত হবে? 1 ডিগ্রি করে, তাই না? তার মানে বলতে চাচ্ছি আমি যে সমকোণকে সমান 90 ভাগে ভাগ করলে, সমান 90 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের মান কত হবে বলো? প্রতিটি ভাগের মান হবে 1 ডিগ্রি, তাই না? 1 ডিগ্রি। ঠিক আছে, তার মানে একটা সমকোণকে যদি সমান 90 কে ভাগ করি, তাহলে প্রতিটা ভাগের মান কত হবে? 1 ডিগ্রি করে। ঠিক আছে, তার মানে এক সমকোণ সমান কত বলো? তাহলে এখান থেকে আমরা সম্পর্কগুলো তৈরি করতে পারি যে এক সমকোণ মানে 90 ডিগ্রি, কারণ 90 ভাগে ভাগ করে বলছি প্রতি ভাগের মান 1 ডিগ্রি, তাহলে 90টা ভাগের মান 90 ডিগ্রি হবে। তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রি। এবং এছাড়া আমরা কি জানি যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, এবং 60 মিনিট সমান 1 মিনিট সমান 60 সেকেন্ড, এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মিনিট বা 60মূলক মিনিট বলে এটাকে, 60মূলক মিনিট, আর এটা 60মূলক সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো আরেকবার যদি আমি এই জিনিসটা একটু রিভিউ করি,
যে একটা সমকোণকে যদি সমান 90 ভাগে ভাগ করি তাহলে প্রতিটা ভাগের মান হবে হচ্ছে 1 ডিগ্রি করে, ঠিক আছে। এবং ষাটমূলক পদ্ধতির এককই হচ্ছে ডিগ্রি, ঠিক আছে। এটাকে ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয়। এই যে যেই সংখ্যা লিখে, একটা সংখ্যা লিখে তোমরা মাথায় যে গোল চিহ্ন দাও সেটাই, ঠিক আছে। ধরো 30 ডিগ্রি, বুঝতে পেরেছি। তাহলে ষাটমূলক পদ্ধতি হচ্ছে সমকোণকে সমান 90 ভাগে ভাগ করলে তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রি, আর 1 ডিগ্রি সমান 60 মিনিট, এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই যে এখানে যেই ইকুয়েশনটা সম্পর্কটা আমরা পেলাম, এই যে দেখো এখানে যে সম্পর্কটা আমরা পেলাম, এই সম্পর্কটা আমাদের লাগবে। কোথায় লাগবে? এই সম্পর্কটা আমাদের ম্যাথ করতে যে কাজে লাগবে, ঠিক আছে। বিশেষ করে এই যে এটা, বিশেষ করে যে এইটা আর এইটা আমাদের খুবই কাজে লাগবে, ঠিক আছে। যে 1 মিনিট সমান 1 ডিগ্রি সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড, এই তথ্যটা আমাদেরকে সামনে অঙ্ক করতে যে খুবই কাজে লাগবে। এখন কথা হচ্ছে যে এটার নাম ষাটমূলক কেন? এটার নাম হচ্ছে ষাটমূলক একক। এটার কারণ হচ্ছে এর ক্ষুদ্রতম এককগুলা সব 60 ভাগে ভাগ করা, ঠিক আছে। যেহেতু ক্ষুদ্রতম এককগুলা সব 60 ভাগে ভাগ করা, সেই জন্য এই পদ্ধতির নাম হয়েছে যে ষাটমূলক একক। বোঝা গেছে? তাহলে চলো পরেরটাই, তাহলে এটা গেল ষাটমূলক একক। এবার আসো শতমূলক একক। শতমূলক একক, শতমূলক একক, ঠিক আছে। আচ্ছা, শতমূলক একক। তাহলে শতমূলক একক শুরু করার আগে আমাকে একটু কমেন্টে বলো যে ভাইয়া ষাটমূলক এককটা বুঝছো কিনা, ষাটমূলক এককটা বুঝেছো কিনা একটু কমেন্টে জানাও আমাকে। এটা কোন ব্যাচের ক্লাস? এটা হচ্ছে এইচএসসি 25, এইচএসসি 25 ব্যাচের ক্লাস ভাইয়া। এটা তোমার ত্রিকোণমিতিক অনুপাত উচ্চতর গণিত প্রথম পত্রের 6ষ্ঠ চ্যাপ্টার, যেটা সেই অধ্যায়ের ক্লাস হচ্ছে। এসএইচ কাদের? ষাটমূলক পদ্ধতি, জি ভাই বুঝছি, ভেরি গুড। তাহলে চলো শতমূলক পদ্ধতিটা আমরা শুরু করি। তাহলে শতমূলক একক হচ্ছে যে, এটার যদি আমি সংজ্ঞাটা একটু এভাবে লিখতে চাই, যে এক সমকোণকে সমান 100 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগকে 1 গ্রেড বলে। কি বলে? 1 গ্রেড বলে, ঠিক আছে। এটাকে প্রকাশ করা হয় আসলে জি দ্বারা। প্রতীক তাহলে কি প্রকাশ করা হয়? জি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ছোট হাতের জি দ্বারা, ঠিক আছে। তাহলে বলো, এক সমকোণকে আমরা টোটাল কত ভাগে ভাগ করছি? 100 ভাগে ভাগ করছি, এবং প্রতিটা ভাগের মান কত? 1 গ্রেড। তাহলে এখন আবার আমি কি বলতে পারি না, এখান থেকে যদি আমি আবার সম্পর্কটা লিখতে চাই, তাহলে সম্পর্ক আমি কি বলতে পারি, যে এক সমকোণকে আমরা কত ভাগে ভাগ করলাম? এক সমকোণকে 100 ভাগে। তার মানে এক সমকোণ ইকুয়াল টু 100 ভাগ। চিন্তা করো, আগে চিন্তা করো যে 100 ভাগ। এবং দেখো এখানে কি বলছে? প্রতিটা ভাগকে 1 গ্রেড বলে। তাহলে 100 ভাগকে কি বলছে? গ্রেড। তার মানে এটাকে আমি এখানে লিখতে পারি 100 গ্রেড, ঠিক আছে। 100 গ্রেড। তার মানে এক সমকোণ মানে কত? এক সমকোণ মানে হচ্ছে 100 গ্রেড, ঠিক আছে। তাহলে 1 গ্রেড সমান কত? 1 গ্রেড সমান, বলো, 1 গ্রেড সমান হচ্ছে 100 মিনিট। 1 গ্রেড সমান 100 মিনিট। এটাকে আসলে শতমূলক মিনিট বলে। কি বলে? শতমূলক মিনিট, ঠিক আছে। আবার 1 মিনিটকে আমরা 100 সেকেন্ড বলতে পারি। এটা হচ্ছে শতমূলক সেকেন্ড, ঠিক আছে। তার মানে শতমূলক এককটা আরেকবার যদি আমি রিভিউ করি, তাহলে বলি যে একটা সমকোণকে, এক সমকোণকে আমরা সমান 100 ভাগে ভাগ করেছি। তাহলে প্রতিটা ক্ষুদ্রতম ভাগকে কি বলছি আমরা? প্রতিটা ক্ষুদ্রতম ভাগকে বলছি 1 গ্রেড। তার মানে চিন্তা করে এটা এক সমকোণ, এটাকে আমরা এভাবে টোটাল সমান 100 ভাগে ভাগ করেছি, ঠিক আছে। এই যে চিন্তা করো, এভাবে আমরা এর মাঝে আরো আছে, টোটাল 100 ভাগে ভাগ করেছি। তাহলে এই যে ক্ষুদ্রতম ভাগ, এই ক্ষুদ্র ভাগকে কি বলছি?
এক গ্রেড। ঠিক আছে, এই ক্ষুদ্রতম ভাগকে কি বলছে? এক গ্রেড। তার মানে 1 সমকোণ সমান 100 গ্রেড, এক গ্রেড সমান 100 মিনিট শতমূলক মিনিট, আর 1 শতমূলক মিনিট সমান 100 শতমূলক সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্রিটিশ পদ্ধতি। ঠিক আছে, বর্তমানে এই বাস্তবে এটার কোনো আসলে ব্যবহার আমাদের নাই, এটা নিয়ে আমাদের কোনো কথাবার্তা সামনে আর হবে না। তার মানে এটা এখানে যতটুকু জানলা এতটুকু পর্যন্ত ইনাফ। এটার ম্যাথের মধ্যে এটার কোনো প্রয়োগ নাই, ইন ফিউচার কোথাও এটা পাবাও না। ঠিক আছে, এটা হচ্ছে এখন বাস্তবে সেরকম ব্যবহার হয় না। তাহলে এটা গেল হচ্ছে শতমূলক একক। এবং আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ এবং লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে কি বৃত্তীয়, বৃত্তীয় বা বৃত্তীয় বা রেডিয়ান, বৃত্তীয় বা রেডিয়ান একক, বৃত্তীয় বা রেডিয়ান একক। ঠিক আছে, তাহলে বলো বৃত্তীয় বা রেডিয়ান একক শুরু করার আগে আমাকে বলো যে শতমূলক মিনিটটা বোঝা গেছে কিনা, শতমূলক মিনিটটা বোঝা গেছে কিনা একটু বলো। ষাটমূলক একক, শতমূলক একক, এই দুইটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও আমাকে। একটু কমেন্টে জানাও ভাইয়ারা যে এটা বুঝছো কিনা। জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, মারুফ আলম বলছে জি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা পরের টপিকে যাই। কি বলছে এটা? বৃত্তীয় বা রেডিয়ান। তাহলে দেখো বৃত্তীয় বা রেডিয়ান একক কাকে বলে এটা একটু আমাদের জানা দরকার। যে কোন বৃত্তে, কোন বৃত্তে ব্যাসার্ধের সমান, কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে, কোন বৃত্তে ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, কোন বৃত্তে ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে 1 রেডিয়ান। ঠিক আছে, এটার সংজ্ঞাটা একটু ইম্পর্টেন্ট। তাকে কি বলে? 1 রেডিয়ান বলে। তাহলে রেডিয়ানকে সি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? সি দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা প্রকাশ করা হয়। বুঝছো? তাহলে কি বলছে? কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? 1 রেডিয়ান বলে। এবং এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা। যেমন একটু আগে তুমি যখন ডিগ্রি লিখছিলে তখন কিভাবে লিখছিলা? 30 ডিগ্রি। আর এখানে আমরা যখন রেডিয়ান লিখবো তখন এইভাবে লিখবো যে 5 রেডিয়ান, মাথায় সি দিব। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বোঝাচ্ছে কি সেটা আগে বুঝি। দেখো একটা বৃত্ত নেই আমরা, এই যে চিন্তা করো আমাদের একটা বৃত্ত। ঠিক আছে, এবং এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বুঝছো? তাহলে বলো এই একটা বৃত্ত নিয়েছি যার কেন্দ্র হচ্ছে আমাদের ও, এই ও এ হচ্ছে, যদি বলি ও এ ইকুয়াল টু কি? ইকুয়াল টু আর। এই যে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। এখন বলছে কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে। এখন তুমি চিন্তা করো যে এই বৃত্তের একটা চাপ নিলাম আমরা, এই যে চাপ। ঠিক আছে, তাহলে এটা ও, এটা এ, এটা ধরো বি। তাহলে ধরো এখানে কি হয়েছে? এ বি একটা চাপ হয়েছে, এ বি চাপ, তাই না? এবং আমরা ধরে নিলাম এ বি চাপের দৈর্ঘ্য হচ্ছে কি? আর। এ বি চাপের দৈর্ঘ্য আর। তাহলে দেখো বৃত্তের ব্যাসার্ধও যা, বৃত্তের চাপের দৈর্ঘ্যও তা। এবং দেখো এরা একটা কি কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করেছে, করেছে না? কেন্দ্রস্থ কোণ, এটাকে ধরে নিলাম হচ্ছে থিটা। তাহলে এই থিটাটাই হচ্ছে কি আমাদের 1 রেডিয়ান। ঠিক আছে, তাহলে সুতরাং কোণ এ ও বি ইকুয়াল টু থিটা ইকুয়াল টু কি? 1 রেডিয়ান। ঠিক আছে, এটাই আমাদের সংজ্ঞাতে বোঝাতে যাচ্ছে যে কোন বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। বুঝতে পেরেছি? এবং এই 1 রেডিয়ানের মান যদি আমি ডিগ্রির সাথে তুলনা করি তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু
1 রেডিয়ান ইকুয়াল টু 57, 1 রেডিয়ানের ডিগ্রি কত ছিল দাঁড়াও মনে করি, 1 রেডিয়ানের ডিগ্রি ছিল হচ্ছে 57, 14 মিনিট, 57 ডিগ্রি 14 মিনিট 44 পয়েন্ট সামথিং সেকেন্ড একটা ছিল, আমার অ্যাপ্রক্সিমেটলি মনে নাই, এই কিছু একটা সেকেন্ড ছিল, মানে 57 ডিগ্রির কাছাকাছি, ঠিক আছে। এটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে মান, প্রায় অ্যাপ্রক্সিমেট মান, ঠিক আছে। তার মানে 1 রেডিয়ান সমান আসলে 57 ডিগ্রির কাছাকাছি মান, বুঝতে পেরেছি। তাহলে এটা হচ্ছে কি ছিল আমাদের বৃত্তীয় বা রেডিয়ান একক। একটু আমাকে জানাও যে রেডিয়ান এককটা বুঝেছো কিনা, এটা আমাদের সামনে লাগবে কাজে, ঠিক আছে। রেডিয়ান এককটা বুঝেছো কিনা। মেহেদি হাসান বলছে লাভ ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, লাভ ইউ টু, ভালোবাসা অবিরাম। আমাকে একটু বলো যে বৃত্তীয় একক পদ্ধতিটা বুঝেছো কিনা, কমেন্টে একটু জানাও আমাকে যে বৃত্তীয় একক পদ্ধতিটা বুঝেছো কিনা। আচ্ছা প্রশ্নে, হ্যাঁ এটা ভালো কথা, যদি প্রশ্নে যদি কোনো একক উল্লেখ করা না থাকে, ধরো ডিগ্রিও দেওয়া নাই রেডিয়ানও দেওয়া নাই, তাহলে তুমি বুঝে নিবা যেটা তোমাকে রেডিয়ানে বের করতে বলছে, ঠিক আছে। প্রশ্নে কোনো একক দেওয়া নাই মানে ওটা রেডিয়ানের জন্য তোমাকে বলছে, বুঝতে পেরেছি, বুঝছো। মারুপ আলম বলছে বুঝছি ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে চলো আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা পরের স্লাইডে কি বলছে, বাঁচতে হলে যা জানতে হবে। আচ্ছা বাঁচতে হলে যা জানতে হবে মানে হচ্ছে যে এখানে আমরা কিছু আগে আমরা পড়ে আসছি এরকম কিছু উপপাদ্যর কথা বলবো, এই উপপাদ্যগুলো সামনে আমাদের একটু টুকটাক প্রমাণে কাজে লাগবে, ঠিক আছে। তাহলে চলো উপপাদ্যগুলো দেখি। প্রথম উপপাদ্য আমাদের যেটা বলছে 1 নম্বর বলছে যে বৃত্তের, মানে এই তথ্যগুলো একটু আমাদের জানতে হবে, বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত, বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত সর্বদা একটি ধ্রুবক, এবং এই ধ্রুবকটাকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে পাই, ঠিক আছে। যে বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত সর্বদা একটা কি হবে, ধ্রুবক হবে। মানে কি বোঝাতে চাচ্ছে, দেখো এই যে চিন্তা করো একটা বৃত্ত, ঠিক আছে, এই যে একটা বৃত্ত তুমি চিন্তা করো, এটা হচ্ছে বৃত্তর এই যে, ঠিক আছে, এই একটা বৃত্ত নিলাম আমরা, এবং এটা হচ্ছে বৃত্তের ব্যাস, ঠিক আছে, এই যে। তাহলে বৃত্তের ব্যাস ধরো 2r, ঠিক আছে। তাহলে বৃত্তের ব্যাস যদি 2r হয় তাহলে কি বলছে দেখো, বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত লাগবে, তাহলে ব্যাস, আচ্ছা উল্টা লিখছি মনে হয়, হ্যাঁ উল্টা লিখছি, যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হবে আসলে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। এবার ঠিক আছে, যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত লাগবে, তাহলে উপরে কি হবে দেখো, পরিধি আর ব্যাস, ঠিক আছে। তাহলে পরিধি কি বলো 2πr, আর বৃত্তের ব্যাস এখানে কি আছে 2r, ঠিক আছে। তাহলে তুমি দেখো যে এখান থেকে যদি আমি 2 কাটি আর কাটি, তাহলে কি থাকে শুধু পাই, ঠিক আছে। তার মানে বোঝাতে চাচ্ছে কি, যে বৃত্তের ব্যাস ও পরিধি ও ব্যাসের অনুপাত সর্বদা একটা ধ্রুবক, এবং ধ্রুবকটা কি পাই, ঠিক আছে। এখন বলো পাই কি, পাই হচ্ছে একটা রহস্য, তাই না। পাই কি ভাইয়া, পাই হচ্ছে একটা রহস্য, তাই সেই রহস্য আমরা আজকে উন্মোচন করব না, আমরা জাস্ট একটু জানি যে আসলে পাই বলতে কি বোঝায়। পাই হচ্ছে, পাইয়ের মান আমরা কি জানি 3.14159, এভাবে কি চলতেই থাকে, কতদূর চলবে অসীম পর্যন্ত, তাই তো, মানে যতদূর ইচ্ছা ততদূর চলতে পারে, এর শেষ ডিজিট আসলে জানা সম্ভব হয়নি যে এটার মান কত। এবং আমরা কি জানি যে পাই একটা অমূলদ সংখ্যা, কি জানি পাই একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে পাই একটা হচ্ছে অমূলদ সংখ্যা, একে আবার কি বলে, একে এর আরেকটা নাম আছে, এর সেই আরেকটা নাম হচ্ছে তুরীয় সংখ্যা, কি বলে তুরীয় সংখ্যা, পায়ের আরেকটা নামও আছে সেটা হচ্ছে তুরীয় সংখ্যা। তাহলে পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা,
একে আবার কি বলে, তুরীয় সংখ্যাও বলে থাকে। তো হিসাবের সুবিধার্থে পায়ের মান কত ধরা হয়? হিসাবের সুবিধার্থের জন্য আমরা পায়ের মান 22/7 এটা ধরে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলা করে থাকি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম উপপাদ্য, যেটা হচ্ছে আমাদের জানতে হবে যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সর্বদা একটা ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, বলো এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও যে প্রথম এই উপপাদ্যটা বোঝা গেছে কিনা। একটু কমেন্টে, একটু যারা দেখছো ক্লাস একটু কমেন্টে বলো ভাইয়া যে এটা বোঝা গেছে কিনা। আচ্ছা, তাহলে 2 নাম্বারটা কি বলছে? 2 নাম্বার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কোন বৃত্তে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ এর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা ওই চাপের দৈর্ঘ্য ও ব্যাসার্ধের অনুপাতের সমান। ঠিক আছে, তার মানে কি বলছে যে কোন বৃত্তে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা কি ওই বৃত্তচাপ আর ব্যাসার্ধের অনুপাতের সমান, তাই না? এই যে ধরো একটা বৃত্ত, ঠিক আছে, এটা কি একটা বৃত্ত। এখন তুমি চিন্তা করো যে বৃত্তের একটা ব্যাসার্ধ হচ্ছে আর ঠিক এই, ঠিক আছে, তাহলে কোন বৃত্তে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ এর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা কি বলছিলাম? 1 রেডিয়ান। ঠিক আছে, সহজ ভাষায় যদি বলি যে আসলে এটা রেডিয়ানের সংজ্ঞা হয়ে গেছে, তাই না? তুমি চিন্তা করো যে এই এস আর আর যখন সমান ছিল, আচ্ছা এটা আরেকভাবেও বলা যায় যে ধরো যখন এস আর আর সমান ছিল তখন কি ছিল, যে এই দুটো সমান ছিল তখন থিটাকে কি বলছিলাম আমরা? 1 রেডিয়ান, তাই না? এখান থেকে আমাদের সংজ্ঞা যদি এটার অনুসারে যদি বলি যে এই যে এখানে বলছে দেখো ব্যাসার্ধের সমান বৃত্তচাপ এর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তার মানে বৃত্তচাপটা ব্যাসার্ধের সমান হলে আমরা সেটাকে কি বলছিলাম? 1 রেডিয়ান। আমরা বৃত্ত এককে একটু আগে দেখে আসলাম। এখন কথা হচ্ছে যদি ব্যাসার্ধের সমান না হতো, তার মানে আর নট ইকুয়াল টু এস হলে আমরা লিখতে পারি কি যে থিটা ইকুয়াল টু এস বাই আর। ঠিক আছে, তার মানে এই সম্পর্কটা সত্য। ঠিক আছে, যে যদি আমার কোনো বৃত্তে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ যদি ব্যাসার্ধের সমান না হয়, তুমি চিন্তা করো বৃত্তচাপটা আমার ব্যাসার্ধের সমান না। ঠিক আছে, তাহলে কোনো বৃত্তে বৃত্তচাপ এর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা ওই চাপের দৈর্ঘ্য ও ব্যাসার্ধের অনুপাতের সমান। তার মানে এই যে আমার বৃত্তচাপ এস কেন্দ্রে উৎপন্ন করছে থিটা, কেন্দ্রে উৎপন্ন করছে হচ্ছে এই যে থিটা উৎপন্ন করছে, এবং থিটার মান কি হবে? এই চাপ আর এই ব্যাসার্ধের অনুপাতের সমান। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর, এটা আমাদের জানতে হবে। 3 নম্বর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কোন বৃত্তে উৎপন্ন বৃত্তচাপ আর ওই বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তারা পরস্পর কি সমানুপাতিক। এই জন্য আমরা দুইটা বৃত্ত নেই। ঠিক আছে, দুইটা বৃত্ত নেই। দেখো এই একটা বৃত্ত নিলাম, এই একটা বৃত্ত নিলাম। ঠিক আছে, দুইটা বৃত্ত নিলাম আমরা এখানে। এখন তুমি চিন্তা করো যে এখানে একটা বৃত্তচাপ নিলাম ও এ বি, আর এখানে একটা বৃত্তচাপ নিলাম ও এ সি। একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে এবি বৃত্তচাপ, এবি চাপ, আর এখানে এসি চাপ, তাই না? তাহলে দেখো যখন আমার চাপ ছোট তখন কেন্দ্রে উৎপন্ন কোণটাও কিন্তু ছোট, যখন চাপ বড় তখন কেন্দ্রে উৎপন্ন কোণটাও কি বড়। তার মানে বলতে পারি কি
যে বৃত্তচাপের সাথে কেন্দ্রে উৎপন্ন কেন্দ্রস্থ কোণের সম্পর্ক কি সমানুপাতিক, তাই না? তার মানে আমি বলতে পারি কি যে কোণ এও মানে হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ সমানুপাতিক কি বলতে পারি বৃত্তচাপ। ঠিক আছে, এটা আমরা কিন্তু বলতে পারি যে বৃত্তচাপ আমার যত বড় হবে কেন্দ্রের উৎপন্ন কোণও কি হবে তত বড় হবে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি সম্পর্ক লিখতে পারি না যে কোণ এ ও বি ইকুয়াল টু সমানুপাতিক চিহ্ন যদি বলতে চাই তাহলে আমি সমানুপাতিক চিহ্ন তুলে দিলাম কে ইন্টু চাপ এ বি। ঠিক আছে, তার মানে সুতরাং কে এর মান কত বলো, কে ইকুয়াল টু বলতে পারি কোণ এ ও বি ডিভাইডেড বাই চাপ এ বি। অনুরূপভাবে আমি কি লিখতে পারি, অনুরূপভাবে লিখতে পারি কে ইকুয়াল টু কোণ এ ও সি ডিভাইডেড বাই চাপ এসি। বলো লিখতে পারি কি না? এবং এই দুটাকে যদি আমি একসাথে লিখি তাহলে এখানে একটা সম্পর্ক লিখতে পারি, সেই সম্পর্কটা হচ্ছে কি যে কোণ এ ও সি ডিভাইডেড বাই চাপ এসি ইকুয়াল টু কোণ এ ও বি ডিভাইডেড বাই চাপ এবি। ঠিক আছে, এই সম্পর্কটা আমাদের একটু পরেই লাগবে। কোথায় লাগবে? এটা প্রমাণ করতে লাগবে। ঠিক আছে, তাহলে এই সম্পর্কটা একটু মনে রাখো এবং আমাকে একটু কমেন্টে জানাও যে এটা বুঝছো কিনা। ঠিক আছে, আমাকে একটু কমেন্টে জানাও যে এটা বুঝছো কিনা। বলো এই সম্পর্কটা কিভাবে আসলো, এটা বুঝছো কিনা একটু কমেন্টে আমাকে জানাও। ভাইয়া ভাইয়া প্রাইজটা দিন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ক্লাস শেষেই প্রাইজের ঘোষণা দিব, সমস্যা নাই। রেডিয়ান কোণ হচ্ছে একটি ধ্রুবকোণ, হ্যাঁ এটা প্রমাণ করতে আমাদের লাগবে, এটা প্রমাণ করতে আমাদের এই সম্পর্কটা লাগবে। সম্পর্কটা বুঝছো কিনা আমাকে একটু জানাও কমেন্টে। নাজমুল সাকিব বলছে হ্যাঁ বুঝলাম আমি। ঠিক আছে ভাইয়া, বাকিরা একটু জানাও যে বুঝছো কিনা। আচ্ছা চলো পরের প্রশ্ন, পরের স্লাইডে যাই। কি বলছে, প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। হ্যাঁ, এই প্রমাণটা করতে আমাদের এই আগের অঙ্কে যে আগের যে প্রমাণটা দেখলাম আমরা বৃত্তচাপের সাথে সম্পর্ক, এটা লাগবে। ঠিক আছে, তাহলে চলো একটা বৃত্ত নেই আগে। এই যে ধরো একটা বৃত্ত, এই বৃত্তে দুটা বৃত্তচাপ নেই। ধরো একটা বৃত্তচাপ হচ্ছে ঠিক আছে, তাহলে চলো এটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ও এ বি সি। তাহলে দেখো এখানে দুইটা বৃত্তচাপ নিয়েছি, একটা হচ্ছে আমরা এবি বৃত্তচাপ নিয়েছি আর একটা এসি বৃত্তচাপ নিয়েছি, এবং এ হচ্ছে সি এর উপরে কি লম্ব। ঠিক আছে, এ ওখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে পারি যে ও এ বৃত্তে আমার ধরো এটার ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার আর, আমরা বলে নিলাম যে বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে এখানে কি লিখতে পারি যে এখানে এখানে দুইটা বৃত্তচাপ উৎপন্ন হয়েছে। কি কি উৎপন্ন হয়েছে, যে চাপ এ বি উৎপন্ন হয়েছে এবং চাপ কি উৎপন্ন হয়েছে এসি। ঠিক আছে, তাহলে বলো চাপ এ বি তে উৎপন্ন কোণ কত, কোণ এ ও বি। ঠিক আছে, আর চাপ এসি এর জন্য উৎপন্ন কোণ, কোণ এ ও সি। এবং বলো এ ও সি হচ্ছে এই যে এ ও সি, এটা কি বৃত্তের 4/1 কি না, বৃত্তের 4/1। তার মানে এটার মান কত আমি বলতে পারি, যেহেতু সমকোণ হচ্ছে তাই π/2। তাহলে এখন আমাদের কি কি লাগবে, আমাদের হচ্ছে তোমার ইয়ে লাগবে, এবি চাপের দৈর্ঘ্য লাগবে, এসি চাপের দৈর্ঘ্য লাগবে, তাই কি না? তাহলে এখন দেখো এই যে এবি চাপ, এটাও হচ্ছে আমাদের ব্যাসার্ধের সমানই একটা চাপ নিয়েছি আমরা, যে আমাদের ব্যাসার্ধ যতটুকু ছিল ঠিক ততটুকুই একটা আমরা চাপ নিয়েছি। তাহলে আমরা এখানে সবকিছুর মান বলতে পারি যে দেখো এ বি ইকুয়াল টু আর, মানে চাপ এ বি ইকুয়াল টু আর। সুতরাং চাপ এ বি ইকুয়াল টু আর। চাপ এসি এর মানও কিন্তু আমরা বের করতে পারি, যে চাপ এসি ইকুয়াল টু কি বলো, 4/1 ইন্টু পরিধি, তাই না? তাই কি না বলো, বলো এ বৃত্তের পুরাটা পরিধি, তাই না? আর এটা হচ্ছে 1/4, তাই না? 4/1 নিয়েছে, তাহলে এসি বৃত্তচাপ কতটুকু হবে, পুরা পরিধির 4/1। তাহলে পরিধির মান যদি বসায় দাও তাহলে 1/4 ইন্টু 2πr। তাহলে কাটাকাটি করলে এখানে কি থাকে,
পাই আর বাই 2, ঠিক আছে। এবং দেখো এ ও বি কোণের মানটা এখন জাস্ট লাগবে। তাহলে এ ও বি, যেহেতু এটা ব্যাসার্ধের সমানই বৃত্ত চাপ, তার মানে কোণ এ ও বির মানও হচ্ছে কত, 1 রেডিয়ান, ঠিক আছে। তাহলে এখন আমাদের সম্পর্কটা আমরা এখান থেকে কি দাঁড় করাইতে পারি, একটু আগে আমরা শিখে আসলাম, কি শিখে আসলাম, যে কোনো বৃত্তের চাপ তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তারা পরস্পরের কি সমানুপাতিক, এটাই একটু আগে আমরা দেখলাম। তাহলে এখানে কি লিখতে পারি, যে কোণ এ ও বি ডিভাইডেড বাই চাপ এ বি ইকুয়াল টু কোণ এ ও সি ডিভাইডেড বাই চাপ এসি। তাহলে বলো আমাদের কিসের মান বের করতে হবে, আমাদের দেখাতে হবে এই যে এ ও বি কোণ, এই এ ও বি কোণের মানটা আমাদেরকে আসলে দেখাতে হবে, তাই না। তাহলে বলো এ ও বি এর মান কি পেয়েছি, 1 রেডিয়ান, ঠিক আছে। চাপ এ বি এর দৈর্ঘ্য কত পেয়েছো, চাপ এ বি এর দৈর্ঘ্য পেয়েছি আর, চাপ এসি এর দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে পাই আর বাই 2, এবং এও সি এর মান এটা 90 ডিগ্রি আসলে, তাহলে এখানে লিখো 90 ডিগ্রি। তাহলে সম্পর্কটা যদি আমি সমাধান করি, তাহলে 1 ডিগ্রি ডিভাইডেড 1 রেডিয়ান ডিভাইডেড বাই আর ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই পাই আর। তাহলে উভয় পক্ষ থেকে আর, উভয় পক্ষ থেকে আর কাটে, তাহলে কি পাচ্ছি বলো, 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই পাই, ঠিক আছে। তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু কি বলছি, 180 ডিভাইডেড বাই পাই। তার মানে কি বলতে পারি, এখানে বলছে প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ। তাহলে বলো এই মানটা একটা ধ্রুবক কিনা, বলো এই যে মান, এই মানটা একটা ধ্রুবক মান, তাহলে প্রমাণ হয়েছে। তাহলে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, ঠিক আছে। তাহলে রেডিয়ান কোণ হচ্ছে একটা ধ্রুব কোণ, বুঝছো কিনা একটু কমেন্টে জানাও যে প্রমাণটা বুঝছো কিনা। শরণ রয় বলছে বুঝছি ভাইয়া, ঠিক আছে। তাহলে আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, তাহলে ডিগ্রি আর রেডিয়ান কোণের মধ্যে একটা সম্পর্ক আমরা এখন এখানে একটু দেখবো, যে আমরা দুই রকম কোণ পড়লাম, একটা হচ্ছে বৃত্তীয়, আমরা কোণ পরিমাপের পদ্ধতি কয়টা পড়েছি, কোণ পরিমাপের পদ্ধতি পড়েছি 3টা, একটা হচ্ছে ডিগ্রি বা ষাটমূলক পদ্ধতি, একটা শতমূলক পদ্ধতি, আর একটা বৃত্তীয় পদ্ধতি। তার মধ্যে আমরা বলেছি যে বৃত্তীয় শতমূলক পদ্ধতিটা আমাদের লাগবে না, এটা ব্যবহার নাই। তাহলে আমাদের কি লাগবে, ষাটমূলক আর রেডিয়ান, তাই না। ষাটমূলক হচ্ছে ডিগ্রি আর রেডিয়ান, ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক বের করি। তাহলে দেখো একটু আগে আমরা দেখলাম কি, যে 1 রেডিয়ান সমান পাই বাই 180 বাই পাই, তাই না। তাহলে এখানে কি বলছে, যে আমরা দেখলাম যে 1 রেডিয়ান ইকুয়াল টু 180 বাই পাই ডিগ্রি, তাই না। বা সুতরাং পাই রেডিয়ান ইকুয়াল টু কি বলতে পারি, 180 ডিগ্রি। বেশি জটিলে যাব না, আমরা ঐকিক নিয়মেই করি, চলো, যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, সুতরাং 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, ঠিক আছে। তাহলে সম্পর্কটা কি পেলাম, দুটো সম্পর্ক খুব সহজ, একটা হচ্ছে 1 ডিগ্রি সমান 180 বাই পাই রেডিয়ান, আর 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, ঠিক আছে। এই দুটো সম্পর্ক আমাদের একটু পরেই লাগবে, যখন আমাদের কোন কোনকে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে বলবে তখন আমাদের নিচেরটা উপরেরটা লাগবে, যে ডিগ্রি থেকে রেডিয়ানে নিচেরটা লাগবে। আর যখন আমাদের বলবে যে রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করো, আচ্ছা এখানে দুইটাই রেডিয়ান লিখছি, তাই না, 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই জিনিস সম্পর্কগুলো আমাদের একটু পরে অঙ্ক করতে যে লাগবে। বলো বুঝছো কিনা, সম্পর্কটা বুঝছো কিনা। এ ভাই এ ও বি ইকুয়াল টু 1c কিভাবে হয়, আচ্ছা এ ও বি ইকুয়াল টু 1c কিভাবে হইলো এটা না। আচ্ছা দেখো আমরা একটু আগেই কে এটা এমডি জুবাই, দেখো এই যে এটা দেখো, রেডিয়ানের সংজ্ঞায় চলে যাও, যে রেডিয়ান কাকে বলে,
এই যে দেখো, বৃত্তীয় বা রেডিয়ানে আমরা কি বলেছিলাম, যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। তার মানে আমার ব্যাসার্ধ যদি আর হয় আর এই চাপের দৈর্ঘ্য যদি আর হয়, তাহলে আমাদের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে 1 রেডিয়ান, তাই না? এবার আসো আমাদের এই প্রমাণে আসো। দেখো এখানে আমরা প্রমাণ করলাম, এই যে দেখো এখানে কি বলেছি, এখানেও তাই হচ্ছে না, ও এ ব্যাসার্ধ হচ্ছে আমার আর, আবার এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য আর, তাহলে বৃত্ত ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে আমার যে কোণ উৎপন্ন করবে সেটাই তো আমার রেডিয়ান হবে। এই যে দেখো কেন্দ্রে যে কোণ উৎপন্ন করলো সেটাই কি আমার 1 রেডিয়ান না? তাহলে সেটাই তো আমার 1 রেডিয়ান হবে। বুঝছো এখন? এমডি জুবাইর, এ ও বি ইকুয়াল টু 1 রেডিয়ান কিভাবে হয় বুঝছো ভাইয়া? একটু কমেন্টে জানাও তুমি যে ভাইয়া বুঝছো। ভাই বুঝছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তাহলে চলো আমরা যেটা বলছিলাম সম্পর্কটা বোঝা গেছে। এখন চলো আমরা অঙ্কে যাই। প্রথম অঙ্ক আমাদের কি বলছে, যে 56 ডিগ্রি 15 মিনিটকে রেডিয়ানে প্রকাশ করো। আচ্ছা, যখন এই টাইপের অঙ্ক দিবে আমাদের সবসময় টার্গেট থাকবে যে ডিগ্রির পরে যা আছে সবগুলাকে কিসে নিয়ে আসা, ডিগ্রিতে নিয়ে আসা। মিনিট থাকলে তাকেও ডিগ্রিতে নিয়ে আসবো, সেকেন্ড থাকলে তাকেও ডিগ্রিতে নিয়ে আসবো। তার মানে যত কিছু আছে ডিগ্রির পরে সবকিছুকে কিসে নিয়ে আসতে হবে, ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে আছে হচ্ছে 56 ডিগ্রি 15 মিনিট, এবং দেখো একটু আগে আমরা সম্পর্ক কি পড়ে আসছি, যে 1 মিনিট ইকুয়াল টু কত, 60 সেকেন্ড, এবং 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। এই সম্পর্কে আমরা পড়েছি কিনা? তাহলে 1 ডিগ্রি সমান যদি 60 মিনিট হয়, তাহলে এখন এই মিনিটকে যদি আমি ডিগ্রিতে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে, 60 দ্বারা গুণ না ভাগ? অবশ্যই ভাগ করতে হবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো 56 প্লাস এই যে 15 মিনিট ছিল, এটাকে যখন আমি 60 দ্বারা ভাগ করে দিব তখন এটাও কি হয়ে যাবে, ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তখন এটাও ডিগ্রি হয়ে যাবে। তাহলে যেটা ডিগ্রি আর 56 ডিগ্রি আগেই ছিল, তাহলে যোগ করলে কত হচ্ছে বলো, 56 ডিগ্রি প্লাস 1/4 ডিগ্রি। ঠিক আছে, এবং এটাকে যোগ করলে ক্যালকুলেটর লাগবে, এটাকে যদি যোগ করি তাহলে এটা আসবে হচ্ছে 1/4, তার মানে 56.25 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো আমার ডিগ্রির পরে মিনিট ছিল, মিনিটকে আমি কি বানাই নিলাম, ডিগ্রি বানাই নিলাম। এখন আমরা দেখো আমরা একটু আগে জানি যে সুতরাং 1 ডিগ্রি সমান, দেখো একটু আগেই তুমি সম্পর্ক এখানে শিখলা, এই যে দেখো 1 ডিগ্রি সমান π/180। তুমি একটা কলার মান যদি তোমাকে বলে দিই যে একটা কলার দাম 5 টাকা, তাহলে তুমি 5টা কলার দাম বের করতে পারবা কিনা? কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে একটা কলার দাম 5 টাকা হলে 5টা কলার দাম 25 টাকা। তাহলে তুমি এই অঙ্কে বলো, এখানে তুমি জানো যে 1 ডিগ্রি মানে π/180 রেডিয়ান, তাহলে বলো এখানে 56 ডিগ্রি সমান পারবা কিনা? তাহলে কি করতে হবে, জাস্ট এটাকে π/180 দ্বারা গুণ করতে হবে। তাহলে যেহেতু 1 ডিগ্রি ইকুয়াল টু π/180 রেডিয়ান, সুতরাং কত বলছে, 56.25 ডিগ্রি ইকুয়াল টু π/180 সাথে কি করতে হবে, এটা জাস্ট গুণ দিয়ে দিতে হবে, 56.25 রেডিয়ান। তাহলে এটাকে গুণ দিয়ে আমাদের কত আসছে মান, যদি গুণ দেই শিফট π/180 তার সাথে গুণ দিতে হবে হচ্ছে 56.25, তার মানে আসছে হচ্ছে 0.9817 রেডিয়ান। ঠিক আছে, বলো এটা বুঝছো কিনা, এই অংশটা বুঝছো কিনা একটু জানাও কমেন্টে আমাকে। এই অঙ্কটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। বুঝছি ভাই, ঠিক আছে। তাহলে চলো পরের ম্যাথে যাই। পরের ম্যাথ কি বলছে, 15 ডিগ্রি 30 মিনিট 15 সেকেন্ড কোনকে রেডিয়ানে প্রকাশ করো। আচ্ছা, এটা একটু রেডিয়ানে বের করো, বের করে আমাকে কমেন্টে জানাও যেটার অ্যান্সার কত আসে, এটার অ্যান্সার কত আসে কমেন্ট করো। অ্যান্সারটা কমেন্ট করো, দেখি দেখি কতটুকু বুঝলা।
তাড়াতাড়ি ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চেপে এটার অ্যান্সার কত হয় আমাকে কমেন্ট করো। চলো দেখি আমরা চেষ্টা করি একটু যে এটা কিভাবে করা যায়। তাহলে আমাদের কথা ছিল কি, যে এখানে ডিগ্রির পরে যাই থাকুক না কেন সেটাকে আমরা কি বানাই নিব। আচ্ছা, শাওন রয় বলছে যে 0.27489 রেডিয়ান। ঠিক আছে, চলো আমরা একটু করে দেখি। তাহলে আমাদের এখানে আছে 15 ডিগ্রি 30 মিনিট 15 সেকেন্ড। আমরা বলেছিলাম যে ডিগ্রির পরে যা কিছু থাকবে সবগুলোকে আমরা কিসে নিয়ে আসবো, মিনিট থাকলেও আমাদেরকে ডিগ্রিতে নিয়ে আসবো, রেডিয়ান থাকলেও সেটাকে ডিগ্রিতেই নিয়ে আসবো। তাহলে চলো মিনিটটাকে স্থির রাখি, এখানে 15 ডিগ্রিকে রাখলাম। তাহলে বাকিটাকে ভাঙি, বলো 30 মিনিট এটাকে যদি ডিগ্রিতে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, 60 দ্বারা ভাগ করতে হবে, কারণ 60 মিনিট সমান 1 ডিগ্রি। আচ্ছা, তাহলে মিনিটটা ডিগ্রি হয়ে গেল। এখন সেকেন্ডে যাই, বলো 15 সেকেন্ড আছে, সেকেন্ডকে যদি ডিগ্রিতে নিতে চাই তাহলে তো আমি একবারে ডিগ্রিতে যাইতে পারছি না, কেন, 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, 60 মিনিট 60 মিনিট 1 মিনিট ইকুয়াল টু 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড, আবার 1 সেকেন্ড, তাই না, 60 সেকেন্ড। তাহলে দেখো একবারে কিন্তু আমি কি করতে পারছি না, ওইখানে যেতে পারছি না। তাহলে কি করতে হবে, এই যে সেকেন্ডকে আগে 60 দ্বারা ভাগ করে কি করলাম, 60 দ্বারা ভাগ করলাম, ভাগ করে এটাকে মিনিটে বানাই নিলাম। ওটাকে যদি আবার 60 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, ডিগ্রিতে যাবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে সেকেন্ডকে কি বানাইলাম, মিনিট, তারপরে মিনিটকে কি বানাইলাম, ডিগ্রি। ঠিক আছে, তার মানে এখন এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসে, 15 ডিগ্রি প্লাস হাফ প্লাস এখানে কত আসছে, যদি 15কে 15 ডিভাইডেড বাই 60 ইন্টু 60, তার মানে এখানে আসছে হচ্ছে 0.0041। তাহলে টোটালটা অ্যান্সার কত হচ্ছে, 15 যোগ হাফ যোগ 15 ডিভাইডেড বাই 60 ইন্টু 60, তাহলে আসছে হচ্ছে 15.5041 ডিগ্রি। তাহলে এত ডিগ্রি পেলাম, এখন এটাকে রেডিয়ান করতে হবে। তাহলে সুতরাং রেডিয়ান করতে গেলে কি লাগবে, এটাকে জাস্ট পাই বাই 180 দ্বারা গুণ করে দিব। তাহলে 5041 এটাকে পাই বাই 180 দ্বারা গুণ করে দিলে আমাদের কি আসবে, রেডিয়ান চলে আসবে। তাহলে এটাকে যদি গুণ করি পাই বাই 180 দ্বারা, হ্যাঁ 0.27059 রেডিয়ান। ঠিক আছে, তাহলে তোমার উত্তরটা ঠিক হয়েছে। শরণ রয়ের উত্তরটা ঠিক হয়েছে। পরবর্তীতে কে বললা, হ্যাঁ ঠিক আছে। তাহলে বলো এই প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন তোমাদের সচরাচর এমসিকিউ এ আসে। ঠিক আছে, আর এমসিকিউ এ আসলে তোমাদের এভাবে ভেঙে করার দরকার নেই, তোমরা ক্যালকুলেটর টিপে এটা করতে পারবা। এখন ক্যালকুলেটর টিপে কিভাবে করবা চিন্তা নাই, এটার উপরে এই অধ্যায়ের পুরো অধ্যায় যখন শেষ হয়ে যাবে তখনই এই অধ্যায়ের একটা ক্যালকুলেটর হ্যাকস বা ক্যালকুলেটর ট্রিক্স, তোমাদের এখন যে যে মডেলের ক্যালকুলেটরগুলো বেশি প্রচলিত, যেমন ইএক্স প্লাস, তারপরে হচ্ছে তোমার সিডাব্লিউ ক্যালকুলেটর, এই সবগুলার একটা হ্যাকস আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিব। ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নাই, তখন এই টাইপের এমসিকিউ গুলা তুমি খুব সহজেই কি করতে পারবা, ক্যালকুলেটর টিপেই খাতায় না লিখে তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তাহলে ভয়ের কোনো কারণ নাই। তারপরের অঙ্কে যাই, চলো তারপরের অঙ্ক কি বলছে, যে 5/4 কোণকে ডিগ্রিতে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে ওই যে আগে বললাম যে একটা কলার দাম যদি 5 টাকা হয় তাহলে তুমি 5টা কলার দাম বের করতে পারবা কিনা, ওই একই হিসাব আমরা একটু আগে দেখে আসছি। এখানে দেখো যে এই যে সম্পর্ক যখন দেখলাম যে 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি, তার মানে তুমি একটা কলার দাম জানো, তোমাকে 5টা কলার দাম বের করতে বললেও তুমি হিসাব করে বের করতে পারবা। তাহলে কি করতে হবে, শুধু পাই 180 বাই পাই দ্বারা গুণ করতে হবে। তাহলে কি বলছে, 5 পাই বাই 4 এটাকে কিসে করতে হবে, ডিগ্রিতে। তাহলে এই 5 পাই বাই 4
এটা কিসে আছে? রেডিয়ানে আছে। তাহলে 5π/4 এটাকে জাস্ট 180/π দ্বারা গুণ করে দাও। তাহলে পাই পাই কাটে 2, এখানে হচ্ছে 90, তার মানে 450/2, তার মানে 225 ডিগ্রি। একেবারে তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তাহলে 5π/4 রেডিয়ান মানে হচ্ছে 225 ডিগ্রি। বোঝা গেছে? আচ্ছা, চলো পরের অঙ্কে যাই। আচ্ছা, পরে একটা কি বলছে, 7π/20 রেডিয়ানকে 60মূলক এককে প্রকাশ করলে কত হয়? এটার অ্যান্সার কমেন্ট করো। এখন তো আশা করি তোমরা এটা পারবা, ওই সিম্পল জিনিস, ঠিক আছে? যে 1 ডিগ্রি সমান রেডিয়ানের সম্পর্ক, আর রেডিয়ান থেকে ডিগ্রির সম্পর্ক, এটা মনে থাকলেই এসব এমসিকিউ তুমি খুব সহজে করতে পারবা। এটার অ্যান্সার কমেন্ট করো, এটার অ্যান্সার একটু কমেন্টে জানাও যে কত হবে। এটার অ্যান্সার কত হবে একটু কমেন্টে জানাও। ইমন আলী বলছে 63, 63। হ্যাঁ, তো চলো একটু করে দেখি, কত হয়। তাহলে এখানে কি বলছে, 7π/20 কি করতে হবে? এটাকে 180/π দ্বারা জাস্ট কি করব? ভাগ করব। তাহলে পাই পাই কাটবে, এটা কাটলে হচ্ছে 9, তাহলে 7 9 63। হ্যাঁ, 63 ডিগ্রি, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 63 ডিগ্রি। ভেরি গুড। শরণ রয়, হ্যাঁ ঠিক আছে ভাইয়া। ইমন আলী ঠিক বলেছো। পরের স্লাইডে যাই। আচ্ছা, 20 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান? এটা বলো, এটা কমেন্টে বলো। এটার অ্যান্সারটা কমেন্টে বলো যে 20 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান। চলো এটা আমরা একটু চেষ্টা করে দেখি যে এটা অ্যান্সার কত বের হয়। তাহলে আমরা দেখেছি কি যে 20 ডিগ্রি, এটাকে আমাদের রেডিয়ানে দরকার। তাহলে রেডিয়ানে যেতে হলে আমাদের কি করতে হবে? π/180 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে π/180 দ্বারা যদি গুণ করো তাহলে এটা হবে 9, 9কে পাই দ্বারা ভাগ করো। তাহলে 9কে পাই দ্বারা ভাগ করলে, পাইকে 9 দ্বারা ভাগ করলে শিফট π/9, হ্যাঁ 0.349 রেডিয়ান। তার মানে এটাকে আমি ইচ্ছা করলেই অ্যাপ্রক্সিমেটলি কি লিখতে পারি? এটাকে বলতে পারি আসলে 0.35 রেডিয়ান। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বারটা হবে। শরণ রয়, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ঠিক বলেছো। পরের স্লাইডে যাই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি বলছে যে একটা কোণের পরিমাণ 60মূলক ও বৃত্তীয় এককে যথাক্রমে ডি ও আর হলে দেখাও যে d/180 = r/π। ঠিক আছে? তার মানে একটা কোণ নিতে হবে আমাদের প্রথমে, তাই না? তো চিন্তা করো যে একটা বৃত্ত নেই, বৃত্তের অভ্যন্তরে একটা কোণ নেই যেহেতু, ঠিক আছে? তাহলে চিন্তা করো যে বৃত্তের মধ্যে একটা কোণ নিলাম, এই কোণটার মান হচ্ছে x, ঠিক আছে? তাহলে সুতরাং ধরি কোণ চিহ্নিত করো, এটা ও, এটা এ, এটা বি। তাহলে ধরে নাও যে ধরি কোণ এ ও বি ইকুয়াল টু এক্স, ঠিক আছে? এখন আমাদের কি বলছে যে এক্স এর মান একটা যদি আমি ষাটমূলক পদ্ধতি নেই তাহলে হচ্ছে সেটার মান হচ্ছে ডি, আর যদি বৃত্তীয় পদ্ধতিতে নেই তাহলে সেটার মান হচ্ছে আর, ঠিক আছে? তাহলে এক্স এর ষাটমূলক একক, এক্স এর ষাটমূলক একক যদি নেই তাহলে ধরো আমি ডি নিলাম, তার মানে আমি এক্সটাকে ডিগ্রিতে নিয়েছি, ঠিক আছে? তার মানে এক্সটাকে আমি কিভাবে নিয়েছি? ডিগ্রিতে নিয়েছি। তাহলে ষাটমূলক পদ হচ্ছে ডি। তাহলে সুতরাং এক্স এর ষাটমূলক মান ইকুয়াল টু ডি। তাহলে এক্স এর বৃত্তীয় এককে মান কত হবে বলো? এই মানকে কত দ্বারা গুণ করতে হবে? π/180, তাই না? তাহলে x
180 ডিভাইডেড বাই পাই। বৃত্ত এককে মান আমরা বের করে নিলাম। তাহলে এটা আবার কি বলছে? এটা বলছে হচ্ছে আর। তাহলে তুমি চিন্তা করো, এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। তাহলে 1 ভাগ যদি 2 করো 1 ডিভাইডেড বাই 2, তাহলে বলো ডি ডিভাইডেড বাই আর। তাহলে ডি এর মান কত ছিল? এক্স। আর এর মান কত হচ্ছে? এক্স ডিভাইডেড এক্স, 180 এক্স ডিভাইডেড বাই পাই। তার মানে কি হচ্ছে বলো? পাই এক্স ডিভাইডেড বাই 180 এক্স। তার মানে এক্স এক্স কাটলে আমি এখানে কি পাচ্ছি? যে ডি বাই আর ইকুয়াল টু পাই বাই 180, তাই না? ও আচ্ছা আচ্ছা, উল্টা লিখছিলাম তো এখানে, সরি 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 সরি, এখানে উল্টা লিখছি। এখানে হবে হচ্ছে এক্স পাই বাই 180। এটা তো আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাচ্ছি, তাই না? ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে গেলে কি করতে হবে? পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। এখানে আমাদের একটা মিস্টেক হয়েছিল। তাহলে হচ্ছে এখানে পাই এক্স ডিভাইডেড বাই 180। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা 180 এক্স ডিভাইডেড বাই পাই এক্স, এক্স এক্স কাটলে এখানে থাকবে হচ্ছে 180 ডিভাইডেড বাই পাই। এখন যদি আমি আর পার করে নেই, তাহলে ডি বাই 180 ইকুয়াল টু আর ডিভাইডেড বাই পাই। ঠিক আছে? এই যে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, ছোট্ট প্রমাণ। ঠিক আছে? তাহলে প্রমাণ কিন্তু হয়ে গেছে। বলো এই প্রমাণটা বুঝছো কিনা? প্রমাণটা বুঝছো কিনা? ভাইয়া এই চ্যাপ্টারে কয়টা ক্লাস লাগবে? ক্লাস বলা মুশকিল, কয়টা লাগবে? 5-6টা তো লাগবেই যদি ফুল ডিটেলসে পড়াতে চাই। মানে একেবারে ধরো বেসিক থেকে একেবারে অ্যাডমিশন পর্যন্ত পড়ানোর প্ল্যান করেছি। তার মানে আমাদেরকে মোটামুটি 5-6-7টা ক্লাস লাগবে মিনিমাম। ঠিক আছে? বেশিও লাগতে পারে, বেশিও লাগতে পারে। ওকে, শরণ রায় বলছে বুঝছি ভাইয়া। তাহলে পরের অঙ্কে যাই। পরের অঙ্কে কি বলছে দেখো, এখানে বলছে কোন ত্রিভুজের 3 কোণের অনুপাত 3:4:5, কোন তিনটির মান ষাটমূলক পদ্ধতিতে নির্ণয় করো। একটা ত্রিভুজ নেই, এই যে ধরো একটা ত্রিভুজ, ঠিক আছে? একটা ত্রিভুজ আমরা নিলাম এখানে, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে দেখো এখানে বলছে কোন ত্রিভুজের 3 কোণের অনুপাত 3:4:5। তাহলে এখানে কি ধরি? ত্রিভুজের 3টি কোণ, 3টা কোণ তাহলে ধরে নাও। এ বি, ধরো আমি ধরলাম হচ্ছে কোণ এ বি সি ইকুয়াল টু 3x। তারপরে ধরলাম কোণ বিএসি ইকুয়াল টু 4x এবং কোণ কি থাকে বাকি থাকে এসিবি ইকুয়াল টু 5x। এই যে ত্রিভুজের 3টা কোণ আমি ধরে নিয়েছি। ঠিক আছে? এখন বলো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? আমি পাইও বলতে পারি রেডিয়ানে, যদি তুমি বৃত্তীয় পদ্ধতি বলতে চাও তাহলে পাই মানে 180 ডিগ্রি, আর যদি ডিগ্রিতে বলতে চাও 180 ডিগ্রি। কিন্তু প্রশ্নে বলেই দিচ্ছে যে মানগুলোকে ষাটমূলক পদ্ধতিতে নির্ণয় করো। তার মানে শর্ত মতে কি ধরতে হবে? শর্ত মতে ধরতে হবে, শর্ত মতে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 3x প্লাস 4x প্লাস 5x ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে বলো এখানে কত হচ্ছে? 5 আর 4 9 আর 3 12, 12x ইকুয়াল টু 180 ডিগ্রি। সুতরাং x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু 15 ডিগ্রি। ঠিক আছে? x ইকুয়াল টু কত বেরোচ্ছে? x ইকুয়াল টু বেরোচ্ছে 15 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3টা কোণ এখন বের করতে পারবা না? বলো। সুতরাং কোণ ABC এর মান কত আসবে? 3 × 15, 3 × 15 ইকুয়াল টু 45 ডিগ্রি। সুতরাং কোণ BAC এর মান কত আসবে? BAC ইকুয়াল টু 4x, তার মানে 4 × 15 ইকুয়াল টু 60 ডিগ্রি। সুতরাং কোণ ACB কত আসবে? ACB ইকুয়াল টু 5 × 15, তার মানে 75 ডিগ্রি। এবং দেখো এই 3 কোণের সমষ্টি কত? এই 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 70 ডিগ্রি। বলো এই অঙ্কটা বুঝছো কিনা? এই অঙ্কটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। এই অঙ্কটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও।
বুঝছি ভাইয়া, ক্লিয়ার, ওকে। পরের অঙ্কে যাই। পরের অঙ্কে কি বলছে যে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত, এর বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণ দুটিকে যথাক্রমে রেডিয়ান ও ডিগ্রিতে প্রকাশ করলে এদের অনুপাত π/π/90 হয়। কোণগুলির পরিমাণকে রেডিয়ানে নির্ণয় করো। তার মানে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু লিখা আছে, সেটা কি, যে এই যে একটা ত্রিভুজের কোণগুলো সমান্তর প্রগমনভুক্ত, ঠিক আছে। এই সমান্তর প্রগমনভুক্ত মানে কি? সমান্তর প্রগমনভুক্ত মানে হচ্ছে সমান্তর ধারা। তার মানে তুমি মনে মনে যে তিনটা কোণ এখানে ধরে নিবা তাদেরকে সমান্তর ধারার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য বজায় রাখতে হবে। এখন বলো সমান্তর ধারার বৈশিষ্ট্য কি ছিল? আমরা দেখেছিলাম যে সমান্তর ধারার বৈশিষ্ট্য মানে পূর্ববর্তী পদ আর তার আগের পদের পার্থক্য সবসময় কি হবে? সমান হবে। তার মানে ধারাগুলো কেমন হইতো? ধরো 1 3 5 9 5 7 ডট 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 এভাবে। বলো দেখো এখানকার পার্থক্য কি? 2। এখানকার পার্থক্য 2, আবার এখানকার পার্থক্য 2, ঠিক আছে। তার মানে প্রতিবার পূর্ববর্তী পদ আর তার পরবর্তী পদ আর তার পূর্ববর্তী পদের পার্থক্য সমান, তাহলে সেটাকে কি বলছি? সমান্তর প্রগমনভুক্ত। তাহলে এখানে যে কোণগুলো ধরবো সেই কোণগুলো কি হইতে হবে? এখানে যে কোণগুলো ধরবো সেই কোণগুলো আমাদের সমান্তর প্রগমনভুক্ত হতে হবে। তাহলে চলো ধরে নিই যে ধরি ত্রিভুজের তিনটি কোণ, ত্রিভুজের তিনটি কোণ x - y, x + y, ঠিক আছে। তাহলে দেখো ত্রিভুজের তিনটা কোণের মান কিন্তু ধরে নিলাম, এবং দেখো তুমি পূর্ববর্তী পদ আর তার আগের পদের পার্থক্য সমান, এই দুইটা পদের পার্থক্য আবার এই দুইটা পদের পার্থক্য একই আসবে, ঠিক আছে। তাহলে তিনটা পদ কি কোণ হচ্ছে ধরে নিলাম, এবং বলছে কি লাগবে? বৃহত্তম আর ক্ষুদ্রতম কোণ। তাহলে বৃহত্তম কোণ দেখতে পাচ্ছি এখানে x + y, সুতরাং বৃহত্তম কোণ ইকুয়াল টু x + y, সুতরাং ক্ষুদ্রতম কোণ ইকুয়াল টু x - y। এবং এই কোণগুলা আমি হচ্ছে তোমার রেডিয়ানে ধরে নিয়েছিলাম, এই কোণগুলাকে আমি ধরো আচ্ছা ডিগ্রিতে ধরে নিলাম, ঠিক আছে। এই কোণগুলাকে আমি হচ্ছে ডিগ্রিতে ধরেছিলাম, তাহলে এটা ডিগ্রিতে আছে। প্রশ্নে কি বলছে? কোণগুলির পরিমাণকে রেডিয়ানে নির্ণয় করো। তাহলে আমাদের কিসে বের করতে হবে? কোণগুলার মান রেডিয়ানে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখন যদি আমি রেডিয়ানে যদি বের করতে চাই, তাহলে ধরো যে এই ত্রিভুজের কোণ তিনটির পরিমাণ এগুলো রেডিয়ানে ধরেছিলাম, তাহলে এটা রেডিয়ানে আছে, এটাকে ডিগ্রিতে নিতে হবে। ডিগ্রিতে রেডিয়ান থেকে আমাদের ডিগ্রিতে যেতে হবে। তাহলে শর্ত মতে কি বলতে পারি? যে সুতরাং শর্ত মতে এই যে x - y প্লাস x প্লাস y ইকুয়াল টু কত? পাই, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম? সহজভাবে বোঝো জিনিসটা, যে বলছে যে কোণগুলিকে পরিমাণকে রেডিয়ানে নির্ণয় করো। যদি আমাদের আগের অঙ্কের মতো বলতো, এই যে আগের অঙ্কটাই যাও, আগের অঙ্কে কি বলছে? মান তিনটিকে ষাটমূলক পদ্ধতিতে নির্ণয় করো। তাই আমরা কি করেছিলাম? এই কোণগুলোকে আমরা ডিগ্রিতে ধরে নিয়েছিলাম। আমাদের মন চাইলে আমি ডিগ্রিতে ধরতে পারি, আমি রেডিয়ানে ধরতে পারি, ওটাই কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু প্রশ্নে যেটা চাইবে সেটা যদি ধরে নেই তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। পরের অঙ্কে আসো। পরের অঙ্কে এসে বলছে কি? যে কোণগুলির পরিমাণকে রেডিয়ানে নির্ণয় করো। তাই যে কোণগুলো আমি ধরেছি সেই কোণগুলোকে রেডিয়ানে ধরে নিয়েছি। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। তাহলে বলো 180 যদি এখান থেকে আমি ক্যালকুলেশন করি বা পাই ধরে নিয়েছি, তাহলে -y + y কাটে, এখানে 3x = পাই। তার মানে সুতরাং x = কত? π/3। তাহলে x এর মান পেয়ে গেলাম। এখন শুধু আমাদের কি লাগবে? y এর মান লাগবে। এবং দেখো এখানে আরেকটা শর্ত কি বলছে? এর বৃহত্তম ক্ষুদ্রতম কোণটিকে যথাক্রমে রেডিয়ান ও ডিগ্রিতে প্রকাশ করলে। তাহলে এটা তো আমার রেডিয়ান ছিলই, তাহলে এটাকে কিসে নিতে হবে? ডিগ্রিতে নিতে হবে। আর ডিগ্রিতে যদি নিতে চাই তাহলে এটা রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে চাইলে এটাকে 180 দ্বারা গুণ করতে হবে, 180/π দ্বারা গুণ করতে হবে। তাহলে x - y ডিভাইডেড বাই পাই, এই যে। তাহলে এটা কি হয়ে গেল? রেডিয়ান ছিল ডিগ্রিতে হয়ে গেল, ঠিক আছে। এখন কি করতে হবে? এদের অনুপাত দেওয়া আছে, শর্ত মতে দেওয়া আছে। শর্ত মতে x + y = 180 × x - y ডিভাইডেড বাই পাই ইকুয়াল টু কত বলছে? পাই ডিভাইডেড বাই π/90, π/90। এটা বলছে কি না বলো? ঠিক আছে। তাহলে এখন ক্যালকুলেশন করো। x + y ডিভাইডেড বাই
180 ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই পাই ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 90। তাহলে কি আসে এক্স প্লাস ওয়াই ইন্টু পাই ডিভাইডেড বাই 180 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পাই বাই 90। তাহলে বলো এই পাই কাটে, এটা কাটলে এখানে থাকে 2, আর যদি গুণ করে দেই তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 2y। ঠিক আছে, তাহলে এক্স কে পারে নিয়ে গেলে শুধু এক্স মাইনাস 3y ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু 3y, এবং দেখো x এর মান কি বের করেছো, পাই বাই 3 বের করেছো। তার মানে এখানে বলতে পারি যে পাই বাই 3 ইকুয়াল টু 3y। ঠিক আছে, পাই বাই 3 ইকুয়াল টু 3y। বুঝছো? তাহলে এখন আমার শুধু y এর মান লাগবে, সুতরাং y ইকুয়াল টু কত বলো, পাই বাই 9। তাহলে বলো এই যে দেখো এখন তো বাকিটা তো যোগ বিয়োগের খেলা, x এর মান পেয়ে গেছো, y এর মান পেয়ে গেছো, এই x আর y এর মান নিয়ে এসে এখানে বসাও, এখানে বসাও, এখানে বসাও, কোনগুলা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক পেলাম। তাহলে এই x মাইনাস y প্রথম কোনটার মান কি হবে, তাহলে সুতরাং কোনগুলো, সুতরাং কোনগুলো, একটা ছিল x মাইনাস ওয়াই, তার মানে x এর মান হচ্ছে পাই বাই 3 মাইনাস পাই বাই 9, একটা হচ্ছে শুধু x তার মানে পাই বাই 3, আর এটা কি x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই তার মানে পাই বাই 3 প্লাস পাই বাই 9। যোগ করলে যোগফল যেটা আসবে সেটাই। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা, এই অঙ্কটা বুঝছো কিনা একটু বলো কমেন্টে। কমেন্টে একটু জানাও যে এই অঙ্কটা বুঝছো কিনা। ওকে, তাহলে চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্কে কি বলছে, পরের অঙ্কে বলছে যে 3টি কোণ গুণোত্তর প্রগমন শ্রেণীভুক্ত হলে, শ্রেণীভুক্ত এটা শর্ত বলে দিচ্ছি, বৃহত্তমটিকে রেডিয়ান ও ক্ষুদ্রতমটিকে ডিগ্রিতে প্রকাশ করলে তাদের অনুপাত হয় পাই বাই পাই টু 45। কোন তিনটির সমষ্টি 126 ডিগ্রি হলে ডিগ্রিতে তাদের মান নির্ণয় করো। তার মানে এখন আমাদের এখানে যত ক্যালকুলেশন হবে সবকিছু কিসে হবে, সবকিছু হতে হবে আসলে ডিগ্রিতে। এখন তাহলে দেখো গুণোত্তর প্রগমনভুক্ত মানে কি, গুণোত্তর প্রগমনভুক্ত মানে হচ্ছে যে আমি যে ধারাটা লিখবো সেই ধারাটার পরের পদ আর তার আগের পদের অনুপাত সমান হবে। ঠিক আছে, তার মানে ধরো আমি লিখলাম যে 1 যোগ 2 যোগ 4 যোগ 8 প্লাস 16 প্লাস এভাবে ডট ডট ডট। দেখো তুমি যদি এদের অনুপাত নাও 2:1 মানে 2, আবার দেখো 4:2 মানে 2, 8:2 ইকুয়াল টু 2, দেখো প্রতিটার কিন্তু কি অনুপাত সমান। তার মানে এখন আমার তিনটা কোণকে এমন ভাবে অ্যাজিউম করতে হবে বা ধরে নিতে হবে যাদের অনুপাত কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে চলো যেখানে ধরি কোন তিনটি এক্স ওয়াই এক্স আর এক্স বাই ওয়াই। ঠিক আছে, তাহলে তিনটা কোণ আমি ধরে নিলাম যে এক্স ওয়াই এক্স ও এক্স বাই ওয়াই এদের অনুপাত কি হচ্ছে, সমান। এখন দেখো শর্ত কি বলছে, বৃহত্তমটিকে রেডিয়ানে ও ক্ষুদ্রতমটিকে ডিগ্রিতে প্রকাশ করলে তাদের অনুপাত হয় পাই টু 45। ঠিক আছে, তাহলে এখানে বৃহত্তম কোণ কে, সুতরাং বৃহত্তম কোণ ইকুয়াল টু এক্স ওয়াই এবং ক্ষুদ্রতম কোণ হচ্ছে এক্স বাই ওয়াই। ঠিক আছে, তাহলে বৃহত্তম কোণ আর ক্ষুদ্রতম কোণ কিন্তু আমরা পেয়ে গেছি। এবং দেখো প্রথমে বলেছি যে আমাদের যেটাতে মান বের করতে বলবে আমরা কোণগুলোকে সেই এককে ধরে নিব। তাহলে ডিগ্রিতে বলেছে, ডিগ্রিতে ধরে নিয়েছি, তার মানে আমাদের বৃহত্তম কোণটা ডিগ্রিতে আছে অলরেডি। ঠিক আছে, এখন এই ক্ষুদ্রতম কোণটা রেডিয়ানে বের করে নিতে হবে।
রেডিয়ানে আছে, ডিগ্রিতে আছে, রেডিয়ানে নিতে হবে আমাদেরকে, ঠিক কি না? তাহলে এখন চিন্তা করো যে এখন আবার আমাদের কি বলছে, বৃহত্তমটিকে রেডিয়ানে ও ক্ষুদ্রতমটিকে ডিগ্রিতে প্রকাশ করলে, তাহলে আমি চিন্তা করি এটা আমি রেডিয়ানই ধরলাম, এটাকে যদি আমি ডিগ্রিতে প্রকাশ করতে চাই তাহলে x/y ইন্টু 180/পাই। তার মানে এগুলাকে কিসে ধরেছিলাম, রেডিয়ানে ধরলাম, যাও হিসাবের সুবিধার্থে রেডিয়ানে ধরে নিয়েছি, এই মানগুলাকে কিছু ধরে নিয়েছি, রেডিয়ানে ধরে নিয়েছি। এখন ক্ষুদ্রতম কোণটা আমার রেডিয়ানে ছিল, এটাকে ডিগ্রিতে প্রকাশ করে নিলাম। তাহলে এখন এখানটা শর্ত বলছে কি দেখো, বৃহত্তম কোণটাকে রেডিয়ান আর ক্ষুদ্রতম কোণটাকে যদি ডিগ্রিতে প্রকাশ করি তাহলে তাদের অনুপাত হবে π/45, তাই না? তাহলে বৃহত্তম কোণ হচ্ছে xy আর ক্ষুদ্রতম কোণ হচ্ছে এখানে 180x ডিভাইডেড বাই পাই, ঠিক আছে? তাহলে এদের অনুপাত কত বলছে, π/45, ঠিক আছে? তাহলে এখানে কি আসছে, xy পাই ডিভাইডেড বাই 180x ইকুয়াল টু π/45। তাহলে এই পাই কাটলো, ax কাটলো, তাহলে y এর মান y ইকুয়াল টু 180/45 ইকুয়াল টু 4। 180 বাই, আচ্ছা এখানে দুইটা y ছিল তাই না, এই যে পাই y হবে, আচ্ছা আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, পাই y, তাহলে পাই y হইলে এটা স্কোয়ার হবে, এটা y স্কোয়ার হবে, y স্কোয়ার মান 4, সুতরাং y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু 2। তাহলে y এর মান কত পেলাম আমরা, y এর মান পেলাম হচ্ছে 2। আবার কি বলছে দেখো, কোণ তিনটির সমষ্টি 126 ডিগ্রি, তিনটা কোণের সমষ্টি কত বলছে, 126 ডিগ্রি বলছে। বৃহত্তমটিকে রেডিয়ান আর ক্ষুদ্রতমটিকে ডিগ্রিতে প্রকাশ করলাম, তাহলে 126 ডিগ্রি যদি বলে দেয় তাহলে এখন কি হবে বলো, এই তিনটা যোগফল যদি নাও তাহলে xy প্লাস, উপর থেকে লিখি xy প্লাস x প্লাস x/y ইকুয়াল টু 126 ডিগ্রি ডিভাইডেড বাই, তাহলে এখন দেখো y এর মান পেয়েছো 2, তার মানে 2x প্লাস x প্লাস x/2 ইকুয়াল টু 126 ডিগ্রি, বা 4x প্লাস 2x প্লাস x ইকুয়াল টু 126 কে ডাবল করলে কত হয়, 126 কে যদি ডাবল করি তাহলে 126 ইন্টু 2, তার মানে 252, তাহলে 4 আর 2 6 আর 1 7, তার মানে 7x ইকুয়াল টু 252। সুতরাং x এর মান কত, ভাগ 7, 36 ডিগ্রি, 36 ডিগ্রি, ঠিক আছে? তাহলে বলো x এর মান পেলা, y এর মান পেলা, এখন কোনগুলা বের করা যাবে না, সুতরাং কোনগুলোর মান কত হবে, প্রথমটা হচ্ছে xy, x আর x/y, তাহলে xy হচ্ছে x এর মান পেলাম 36 ইন্টু 2, তার মানে 72 ডিগ্রি, x এর মান হচ্ছে শুধু 36 ডিগ্রি, এবং x/y মানে হচ্ছে 36 ডিভাইডেড বাই 2, তার মানে 18 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের তিনটা কোণের মান কিন্তু আমরা পেয়ে গেছি। বলো এই অঙ্কটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। এই অঙ্কটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। হ্যাঁ শরণ রয়, ভেরি গুড, হয়েছে, হ্যাঁ মিলেছে অ্যান্সার, 72 ডিগ্রি, 36 ডিগ্রি, 18 ডিগ্রি। বুঝছি ভাইয়া, ক্লিয়ার, ওকে ওকে। আমরা পরের অঙ্কে যাই, লাস্ট অঙ্ক, লাস্ট না আর কয়টা অঙ্ক আছে, আচ্ছা আর দুইটা অঙ্ক আছে, ওকে ওকে। কি বলছে দেখো, দুটি কোণের যোগফল ও বিয়োগফল যথাক্রমে 25 রেডিয়ান এবং 35 ডিগ্রি হলে কোন দুটির মান ডিগ্রিতে প্রকাশ করো। তাহলে কোন দুটির মান কিসে প্রকাশ করতে হবে, ডিগ্রিতে। তাহলে ধরে নাও যে ধরি কোন দুটি x ও y, তাহলে সুতরাং x ও y ডিগ্রি ধরে নিলাম, ঠিক আছে? তাহলে x প্লাস y কত বলছে, কোন দুটি যোগফল 25 রেডিয়ান, ঠিক আছে?
তাহলে রেডিয়ান যদি থাকে তাহলে রেডিয়ানকে ডিগ্রিতে করতে হলে কি করতে হবে, 180 বাই পাই দ্বারা গুণ করতে হবে। তাহলে 180 ডিভাইডেড বাই পাই ইকুয়াল টু কত হয়, গুণ করলে 25 ইন্টু 180, 4500 ডিভাইডেড বাই পাই। এটা হচ্ছে আমাদের দুইটা যোগফল পেলাম। এন্ড দুইটা এর বিয়োগফল কত বলছে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 35 ডিগ্রি, 35 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। মানে এখানে কি পেলাম, ধরো x প্লাস ওয়াই, এটাকে যদি একবারে আমি 45 কে এটাকে যদি পাই দ্বারা ভাগ করে দেই, ওয়ান 1432.4 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 একবার যোগ করো, 1 যোগ 2, এই 1 আর 2 যদি যোগ করি তাহলে এখানে হবে হচ্ছে আমার 2x ইকুয়াল টু, এটার সাথে যোগ হবে হচ্ছে 35, তার মানে হচ্ছে এখানে 1467। সুতরাং x ইকুয়াল টু ভাগ 2, 733.7 ডিগ্রি। আবার 1 আর 2 যদি আমি বিয়োগ করি তাহলে এখানে থাকছে হচ্ছে আমার 2y ইকুয়াল টু 1432.4 মাইনাস 35, তাহলে হচ্ছে 1397.4। তার মানে সুতরাং y ইকুয়াল টু, এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করে দেই, 698.7। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কোন দুইটার মান। বলো এটা বুঝছো কিনা, সহজ অঙ্ক বুঝছো কিনা? এই অঙ্কটা বুঝছো কিনা একটু জানাও। আজকে লাস্ট অঙ্ক আমাদের, সেটা কি বলছে যে কোন চতুর্ভুজের একটি কোণ অপর একটি কোণের এত অংশ, অন্য দুইটি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 3π/4 রেডিয়ান, কোণগুলি ডিগ্রিতে প্রকাশ করো। তার মানে কোণগুলো আমার কি লাগবে, ডিগ্রিতে লাগবে। তাহলে একটা চতুর্ভুজ নেই, চলো একটা চতুর্ভুজ নেই। এই যে ধরো আমার একটা চতুর্ভুজ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার চতুর্ভুজ। এটা ধরো এ কোণ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এখানে কি 4টা কোণ আছে না, 1টা 2টা 3টা 4টা, এই 4টা কোণের মান ধর এখানে দেওয়া আছে। যেটা যেটা দেওয়া থাক আমরা সবগুলোকে ডিগ্রিতে নিয়ে আসবো। তাহলে কোন চতুর্ভুজের একটি কোণ, তাহলে ধরি কোণ ডিএবি ইকুয়াল টু এক্স এবং কোণ বিসিডি ইকুয়াল টু 3, কত বলছে কোণের 3x/8 এবং আর দুইটা কোণ কি কি আছে, একটা আছে হচ্ছে এডিসি আর একটা আছে হচ্ছে এবিসি। ধর এডিসি এর মান দেওয়া আছে এখানে 60 ডিগ্রি আর এটার মান দেওয়া আছে হচ্ছে 3π/4। তাহলে এটাকে ডিগ্রিতে নেই, যেহেতু সবগুলো আমাদের ডিগ্রিতে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 180/পাই দ্বারা যদি ভাগ করে দেই, পাই পাই কাটবে, তাহলে এখানে থাকবে হচ্ছে আমার 90/2, তার মানে হচ্ছে 3 নং 27, 270 ভাগ 2, তার মানে হচ্ছে 135 ডিগ্রি। তাহলে দেখো 4টা কোণের মান কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এখন বলো একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত, একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাই না? তাহলে শর্ত মতে কি লিখতে পারি, শর্ত মতে এই 4টা কোণের সমষ্টি কি হবে, 360 ডিগ্রি। x প্লাস 3x/8 প্লাস 60 ডিগ্রি প্লাস 135 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি, বা x প্লাস 3x/8 ইকুয়াল টু, এগুলো যদি বিয়োগ করে দাও 360 থেকে যদি বিয়োগ করে দাও, 360 মাইনাস 60 মাইনাস 135, তার মানে হচ্ছে 165, বা এখানে হচ্ছে 11x ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু 165। সুতরাং
x ইকুয়াল টু 165 ইন্টু 8 ডিভাইডেড বাই 11, তাহলে এটার মান কত আসে 165 ইন্টু 8 ডিভাইডেড বাই 11, তার মানে 120 ডিগ্রি। 120 ডিগ্রি। তাহলে বলো এক্স এর মান পেয়ে গেছো, এখন কি একটা কোণের মান পেয়ে গেছো, আরেকটা কোণের মান বের করতে পারবা কিনা? খুবই সহজ। তাহলে এখন বলতে পারি না যে সুতরাং কোণ ডিএবি ইকুয়াল টু 120 ডিগ্রি ও কোণ বিসিডি ইকুয়াল টু 3x/8, তার মানে 3 ইন্টু 120, 3 ইন্টু 120 ডিভাইডেড বাই 8, তার মানে কত আসছে 3 ইন্টু 120 ডিভাইডেড বাই 8, তার মানে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি। তাহলে বলো চারটা কোণের মান আমাদের বের করতে বলেছিল, চারটা কোণের মান মানে দুইটা কোণ অজানা ছিল, বের করতে পারলাম কিনা? একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। বলো এই অঙ্কটা বুঝছো কিনা? এই অঙ্কটা বুঝছো কিনা একটু জানাও। হ্যাঁ বুঝলাম ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। এখন কথা মোতাবেক যে আমাদের তিনজনকে পুরস্কার দেওয়ার কথা, তার মধ্যে দুইজন হচ্ছে সর্বোচ্চ কমেন্টকারী, সর্বোচ্চ মেনশন যারা করেছিল তাদেরটা আমি গুনতে পারি নাই, আমি এই যে ক্লাস শেষে গুনবো। আর একজন, ও আচ্ছা গুনছেন আপনি, আচ্ছা তাহলে এই যে আমাদের ভাই হচ্ছে গুনেছে যে সর্বোচ্চ মেনশনকারী হচ্ছে যেই দুইজন ছিল তাদের নামগুলো আমি একটু বলি। প্রথম জন মেনশন করছে হচ্ছে এমডি জুবাইর 69 জন, তাহলে এমডি জুবাইর হচ্ছে প্রথম পুরস্কার পাচ্ছ 69 জন তুমি মেনশন করছো। আর দ্বিতীয় জন হয়েছে মানে একই সংখ্যক মেনশন করেছে দুইজন, একটা হচ্ছে আবু রাইহান খান 50 জন, আবার রিফাত 50 জন, এই দুজনকেও স্বাগতম, তোমরা হচ্ছে সেকেন্ড হয়েছে দুইজন সম্মিলিতভাবে। এখন আরেকজন আছে সেটা হচ্ছে শাহ নেওয়াজ নীরব, সে হচ্ছে 49 জনকে মেনশন করছে। এখন একজনের জন্য তো তাকে পুরস্কার দিতে পারছি না, হয়তো অন্যায় হয়ে যাচ্ছে, তো একেও সম্মিলিতভাবে দ্বিতীয় ঘোষণা করলাম। ঠিক আছে, তাহলে আমাদের তিনজনের পুরস্কার দেওয়ার কথা ছিল, আমরা সেখানে 4 জনকে পুরস্কার দিব, কোনো সমস্যা নাই। তার মধ্যে হচ্ছে সর্বোচ্চ মেনশনকারী আমরা 4 জন নিয়েছি। তাহলে প্রথম হচ্ছে, নামগুলো আমি আরেকবার বলি, প্রথম হচ্ছে এমডি জুবাইর 69 জন, দ্বিতীয় হয়েছে সম্মিলিতভাবে আবু রাইহান খান 50 জন, রিফাত 50 জন, আর তৃতীয় হচ্ছে শাহ নেওয়াজ নীরব 49 জন। তাহলে এই হচ্ছে মোট 4 জন। আর এখন বাকি একজন যেটা ছিল তাদের যারা যারা মেনশন করছো সবার লটারি এই যে আমার হাতে আছে, এখন এখান থেকে একটা নিরপেক্ষভাবে তুলবো। তাহলে এখান থেকে যদি আমি বাছাই করে নেই, একটু কার নাম উঠবে আমি জানি না, একজনের নাম তাহলে এখান থেকে বাছাই করতে হবে, তাই না? তাহলে চলো এখান থেকে বাছাই করি, দেখি কে হয়। আচ্ছা একজন আসো, রিফাত একটা তোলো দেখি। আচ্ছা ঠিক আছে, লাস্ট যে হয়েছে সে হচ্ছে শাহরিয়ার হোসেন শাহরিয়ার হোসেন সাফি 18 জন। তাহলে চতুর্থ পুরস্কার হচ্ছে শাহরিয়ার হাসান সাফি। ঠিক আছে, এই হচ্ছে মোট 4 জন। তোমরা তোমাদের পুরস্কার যত সময় পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। এই যে লটারিগুলো আমার হাতে থাকলো, তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। ঠিক আছে, পরবর্তী আমাদের ম্যাথ ক্লাস হচ্ছে, ম্যাথ ক্লাসের রুটিন তোমরা আজকেই পেয়ে যাবা, হয়তো রাতের মধ্যেই তোমাদেরকে সাপ্তাহিক লাইভ ক্লাসের রুটিনটা দিয়ে দিবে। তাহলে নেক্সট ম্যাথ ক্লাস যেদিন আসে সেদিন আমার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।